লাইট দিব অন করে, আমি যাবো সামনে করবো ট্যাপা টোপা অন করে দিব। কি রে ক্লাস শুরু করছি? হ্যাঁ এই তোমরা শেয়ার দাও ইয়াসিন, লাইভে চলে আসছি আমি। ও চলে আসছি তো আমি লাইভে। আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা প্রথমে দেখেছো তোমাদের শুভ ভাইয়া ছিল, আসলে লাইভ চেক করতে করতে কোন সময় আসলে হাতের টাচ লেগে লাইভ অন হয়ে গেছে, এটা আমি নিজেও বুঝতে পারি নাই। তো তোমরা দেরি না করে আজকে লাইভ ক্লাসটি তোমরা এখনই শেয়ার করে দাও। আর আমাদের পেছনে কিন্তু আজকে অনেক স্টুডেন্ট বসে আছে, কারণ আজকে তারা একদম সামনাসামনি ক্লাসে করবে বলে একদম চলে আসছে আমার কি বলবো স্টুডিওতে। পিছনে তোমার শুভ ভাইয়া আছে, তোমার ইয়াসিন ভাইয়া, আর এদিকে আবার তোমার আব্দুর রহমান ভাইয়াও আছে। তো হ্যাঁ, সাথে অনেক স্টুডেন্টও আছে। তো সেই স্টুডেন্ট আমরা নাম আর বলতেছি না। যাই হোক, তোমরা কিন্তু আমাদের স্টুডিওতে এসে এইভাবে লাইভ ক্লাসে কিন্তু অ্যাটেন্ড করতে পারো। এই জন্য তোমাকে মানে তোমার শুভ ভাইয়ের সাথে কথা বলতে হবে। তোমার শুভ ভাইয়া যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তাহলে তুমি অবশ্যই আমাদের স্টুডিওতে এসে লাইভ ক্লাস করতে পারবে। তো যাই হোক, আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট চলে এসেছে। আর আজকে ক্লাসে তোমরা হয়তো অনেকে হতাশ তো না, মানে অনেকে তোমরা চমকে গিয়েছিলে যে তোমাদের কাব্য হয়ে জায়গায় শুভ হয়ে চলে আসছে, এটা কিভাবে সম্ভব। তো যাই হোক, এখানে আসলে ইয়াসিনের থাকা উচিত ছিল, কিন্তু ইয়াসিন আগেই বুঝতে পেরেছে যে আমি আসলে লাইভটা আগে থেকে অন করে দিব, তো এই জন্য ইয়াসিন আসলে আসে নাই। না হলে তোমরা আজকে তোমাদের এই শুভ ভাইয়া যায় কিন্তু ইয়াসিন ভাইয়াকে দেখতে পেতে। হ্যাঁ, তোমরা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আজকের ক্লাসটিতে তোমরা যারা শেষ পর্যন্ত থাকবে, আমি কিন্তু বলে দিয়েছি যে এই যে দ্বিপদী বিস্তৃতির যতগুলো এমসিকিউ টাইপ আছে সবগুলো কিন্তু তোমাদের মেলে দিয়ে দেওয়া হবে। কারণ আমি কিন্তু তোমাদের কাছে এখন মেল চাবো না, আমি ক্লাসটা শেষ হওয়ার ঠিক 10 মিনিট আগে আমি তোমাদের কাছে মেলগুলো চাবো, এবং যে মেলগুলো তোমরা কমেন্ট করবে সেগুলো কিন্তু আমি তোমাদের সেই মেলগুলোতে কিন্তু আমাদের টিম মেম্বাররা আমাদের এই পিডিএফটা কিন্তু পাঠিয়ে দেবে। তো এখন মেল করে কোনো লাভ হবে না, বা তোমার ইমেলটি এখন দিয়ে কোনো দরকার, মানে এখন দিয়ে কোনো লাভ হবে না। তোমাকে যখন আমি দিতে বলবো তখন যদি তুমি দাও, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে মেল করে পাঠিয়ে দিবে। ওকে, তার মানে তোমাকে অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। আবারও বলতেছি, শেষে 10 মিনিট আগে আমি তোমাদেরকে মেল কমেন্ট করতে বলবো। যারা কমেন্ট করবে তারাই শুধুমাত্র আমাদের এই পুরো দ্বিপদী বিস্তৃতির যে পিডিএফ ফাইলটি আছে এবং আমার করা যে নোটটি সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে সকল টাইপগুলো তোমরা একবারে পেয়ে যাবে। ওকে, কারণ আজকে এক ক্লাসের মধ্যে কিন্তু আমি সবগুলো টাইপ দেখাতে পারবো না, আমি এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো দেখাবো, আর 2-3টা টাইপ বাকি থাকবে, সেগুলো তোমরা আমার নোট থেকে পেয়ে যাবে। ওকে, তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই মেনশন করে দাও যে ক্লাসটা এখনই শুরু হয়ে যাবে। ওকে, তোমরা অনেকে কমেন্ট করছো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারতেছি। সবাই কি সুন্দর ক্লিয়ার ক্লাস ইসরাত লিখেছে। অবশ্যই তোমার ক্লাসটাও ধীরে ধীরে আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের সাথে অনেক স্টুডেন্ট চলে আসছে। আর তোমরা কিন্তু জানো যে আজকের ক্লাসটা আমি মূলত চেষ্টা করব হচ্ছে তোমার এমসিকিউ টাইপ আকারে পড়ানোর। আর আমাদের এই এমসিকিউ কিন্তু সবসময়ের জন্য খুবই দরকারি হয়ে থাকে। আর দ্বিপদী বিস্তৃতি কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আর তোমাদের মধ্যে এরকম অনেকেও আছে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমি ঢাকা ভার্সিটির পরীক্ষা দিব, আমার এমসিকিউতে অনেক সমস্যা, এবং এই জন্য আমি চেষ্টা করলাম যে আচ্ছা আজকে তোমাদের জন্য কোন চ্যাপ্টারটা নিয়ে আসছে যেটা আমি একটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারবো। তখন আমি চিন্তা করলাম থেকে দ্বিপদী বিস্তৃতিতে আমি নিয়ে আসি, যেহেতু এটা আমি এর আগে কোনো লাইভে নেই নাই। তো যারা তোমার ঢাবি ইউনিটের জন্য স্বপ্ন দেখতেছো তারা অবশ্যই ক্লাসটা ফার্স্ট টু লাস্ট করবে, কারণ আমি তোমাকে এতটুকু আশা দিতে পারি যে আমি তোমাকে যে টাইপগুলো করাবো সেই টাইপগুলো থেকে তুমি অবশ্যই ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা সলভ করে ফেলতে পারবে। ওকে, তো স্বপ্ন যাদের ঢাকা ইউনিভার্সিটি তারা অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং শেষ পর্যন্ত থাকলে অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে। তো বোর্ডের মধ্যে দেখো আমি অনেকগুলো টাইপ লিখে রাখছি, এখানে আরও টাইপ আছে, আমি এটা ইচ্ছা করে লিখি নাই, কারণ নিচের দিকে হয়তো বা জায়গা হবে না বা তোমার ফ্রেমের মধ্যে আসবে না, এই জন্য আমি লিখি নাই। ওকে, তো তোমরা দেখা পাচ্ছ যে বোর্ডের উপরে বিশাল বড় করে আমি লিখছি সুন্দর করে যে দ্বিপদী বিস্তৃতি, মানে তোমরা জানো যে বাইনোমিয়াল এক্সপেনশন। তো এখানে আমাদের প্রথম যে টাইপটা আছে সেই টাইপটা হচ্ছে যে মোট পদসংখ্যা। এটা একদম ছোট বাচ্চাদের মতন একটা টাইপ। সেই ছোট বাচ্চাদের টাইপটা কি একটু আমরা দেখি। আমি বলছিলাম এখানে যে a + b তারপর হচ্ছে n, এত এর বিস্তৃতিতে মোট পদসংখ্যা কত। তো জিনিসটা হচ্ছে দ্বিপদী কেন, কারণ দেখো যে এখানে অ্যাকচুয়ালি কিন্তু দুইটা পদ আছে। তো যেহেতু দুইটা পদ, তার মানে এটাকে আমরা বলছি কি বলতে দ্বিপদী।
যদি 3টা পদ থাকতো তাহলে কি বলতাম, তাহলে বলতাম ত্রিপদী। তো এইভাবে অসংখ্য পদী হইতে থাকে। তো যাই হোক, আমাদের বইয়ের মধ্যে কিন্তু দ্বিপদী আর মাঝে মধ্যে ত্রিপদী নিয়েও কথাবার্তা বলছে, বাট এখানকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দ্বিপদীটা নিয়ে। ওকে, তো নর্মালি একটু চিন্তা করে দেখো যে আমি এখানে লিখছি a প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা কিন্তু ক্লাস 6 থেকে কিন্তু দেখে আসতেছি যে a প্লাস বি হোল স্কোয়ারে ফর্মুলাটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার যদি বলে যে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, তুমি বলো ভাই এটা লিখে রাখছেন বোর্ডের মধ্যে। হ্যাঁ, আমি লিখে রাখছি, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস একটু লক্ষ্য করি যে আমার এই যেখানে পাওয়ার, দেখো পাওয়ার কত ভাই, পাওয়ার হচ্ছে 2। গুড, পাওয়ার যদি 2 আসে, এখানে কয়টা পদ আছে ভাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ 1 2 আর এই যে 3। অর্থাৎ আমার পাওয়ার যখন 2 থাকতেছে তখন আমার পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা মানে অ্যাকচুয়ালি এরকম কয়টা পদ আছে। যেমন আমি যদি তোমাকে বলতাম যে তোমার x প্লাস ওয়াই মাইনাস জেড, এটা মানে বোঝাচ্ছে এখানে 3টা পদ আছে। কিভাবে দেখো যে x একটা পদ, y একটা পদ, z একটা পদ, এবং 3টা পদ আছে। তার মানে আমি বলতে পারি কিন্তু যে আমার এখানে কয়টা পদ আছে, বলতো 3টা পদ আছে। ওকে, তো যেহেতু পাওয়ার 2, তার মানে আমার এখানে পদের সংখ্যা কিন্তু 1 বেড়ে গিয়েছে, তার মানে হচ্ছে কত 3। তার মানে আমি কিন্তু নর্মালি যেটা এইভাবে বলতে পারি যে 2 প্লাস 1। ভাই 2 প্লাস 1 কেন লিখলেন, কারণ পাওয়ার হচ্ছে 2 আর 1 বেশি হয়ে গেছে, এই জন্য লিখলাম 2 প্লাস 1। ওকে, এরপর আমি চলে আসি পরেরটাতে, যে এখানে পাওয়ার কত ভাই, এখানে পাওয়ার হচ্ছে 3। তাই দেখো তো ভাই এখানে টোটাল কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা পদ। তার মানে আমি কি এভাবে বলতে পারি না যে পাওয়ার যেহেতু 3 তাহলে 3 লিখবো আর প্লাস একটা 1, মানে 3 প্লাস 1। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, গুড, ইয়াসিনও বুঝে ফেলছে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি যে a প্লাস বি তারপরে হচ্ছে n, a প্লাস বি তারপর হচ্ছে n, তাহলে এখানে পদ সংখ্যা কত হবে? তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এই পাওয়ারটা আমি আগে লিখবো এবং আজীবনের জন্য একটা 1 দিয়ে দিব। তোমরা ধরে নিতে পারো যে এই যে 1 আছে, এই 1টা কিন্তু আমাদের ইয়াসিন যে টেপা ভাই আছে সে টেপা ভাই। কারণ কি, কারণ ইয়াসিন তো আসলে একটাই মানুষ হয়ে থাকে, তাই না? তো যেহেতু ইয়াসিন ভাই একজন মানুষ, তার মানে আমরা বলতে পারি যে পাওয়ারের সাথে আজীবন ইয়াসিন টেপা ভাইয়াকে অ্যাড করলে সেটা কিন্তু কি হয়ে যাবে বলতো, আমাদের টোটাল পদ সংখ্যা হয়ে যাবে। তো আমি আশা রাখি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে মোট পদ সংখ্যা কেন n+1 হয়ে থাকে। তো এটাতে আমি আর সময় নিব না, এটা আমাদের ছোটবেলার পড়া। এবার চলে আসি আমরা পরের হিসাবে। তুমি একটু চিন্তা করে দেখো ভাইয়ারা, যে এখানে কিন্তু আমার 2টা পদ ছিল, যে a আর b হচ্ছে 2টা পদ। তাদের ক্ষেত্রে আমরা বললাম যে মোট পদ সংখ্যা হচ্ছে n+1। এই সূত্রে অ্যাপ্লাই করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এবার তুমি একটু চিন্তা করে দেখো যে এই পরেরটাতে ভাইয়া এখানে তো 2টা পদ না, এখানে তো 3টা পদ দিয়ে দিছে। এটার ক্ষেত্রে কি ভাই এই সূত্র লিখবো যে এখানে n+1 তাহলে ভাই n+2? না ভাই, এখানে n+2 লেখা যাবে না। তো এই সূত্রটা তুমি নর্মালি আমাদের বইয়ের মধ্যে পাবে না। তো এটা আমাদের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি না, আমি তোমাকে জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। সেই ফর্মুলাটা আমি নিজে একটু হয়তোবা ভুলে গেছি, ভুলে যাইনি, ঠিক আছে, মনে আসছে আমার আবারও। কি ইয়াসিন চলে আয়। সেটা হচ্ছে n+m-1 c m-1। তো আমি এখানে ডিরেক্ট সূত্রে লিখে দিলাম যে তোমার যদি কখনো 3টা পদ বলে, এর ক্ষেত্রে মোট পদ সংখ্যা আমাদের 2টা ক্ষেত্রে ছিল n+1, আমি তোমাকে প্রমাণ করে দেখাইছি, বা 3টা ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি না, জাস্ট ফর্মুলা বলছি যে n+m-1 আর নিচে হচ্ছে m-1। ভাই এটাকে মনে রাখবো কিভাবে? ভাই এটা মনে রাখার মতো তেমন কঠিন কিছু না। তুমি লক্ষ্য করো যে m-1 আছে, এখানে m-1 আছে, আর nটাকে আজীবনের জন্য রেখে দাও। ওকে, তার মানে ত্রিপদীর ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ভাই এটা কি আপনার চতুর্থ পদীর ক্ষেত্রে হবে না? ভাই মনে রাখবা যে এই যে সূত্রটা আছে এটা তোমার দ্বিপদী, ত্রিপদী, চতুর্থপদী, পঞ্চপদী যে কারো ক্ষেত্রে মোট পদ সংখ্যাটা বলে দিবে। এখন তোমার কাছে প্রশ্ন একটাই, সেটা হচ্ছে ভাই n দ্বারা কি বোঝায় আর m দ্বারা কি বোঝায়, আর এই ফর্মুলাটা আমরা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবো। তো আমি এখানে বলবো তোমাকে যে n মানে বোঝাচ্ছে এখানে মোট পাওয়ার। মোট পাওয়ার বলতে কি বোঝায়? এই দেখো ভাই, যেখানে n হচ্ছে মোট পাওয়ার। আর ভাই m দ্বারা কি বোঝাচ্ছে? ভাই m দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কতটি পদ আছে, কতটি পদ আছে। আর ভাই এই কতটি পদ আছে বলতে অ্যাকচুয়ালি কথাকার পদ আছে। তুমি একটু চিন্তা করো যে এখানে কয়টা পদ, ভাই এখানে তো 3টা পদ। তার মানে মনে রাখবে ভাইয়া যে এই m বলতে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি এখানে কয়টা পদ আছে, আর n মানে হচ্ছে টোটাল পাওয়ার। তাহলে আমি যদি কখনো তোমাকে এরকম করে বলি যে চমকাই দেবো তোমাদের a প্লাস বি প্লাস সি প্লাস ডি 4টা পদ দিয়ে বললাম যে উপরে একটা পাওয়ার দিয়ে দিই, কত দিব? 5। এত এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা, অর্থাৎ এটার ক্ষেত্রে মোট পদ সংখ্যা কত? এদিকে অনেকে ভয় পেয়ে যাবে, তো ভয় পাওয়া যাবে না। সূত্র কি? n এর মান কত ভাই? 5 প্লাস m মানে কত? যেখানে কয়টা পদ আছে? 4টা পদ আছে। 5 প্লাস 4 আর -1 আজীবনের জন্য, c আবার নিচে কি লিখবা? 4 -1। এবার তোমরা আমাকে বলতো ভাইয়া 5 আর 4 যোগ করলে 9, 9 থেকে 1 গেলে 8 হয়। 8
এখানে কত সি আর এখানে কত 3, 8C3 হচ্ছে অঙ্কের অ্যান্সার। আর 8C3 মানটা তোমরা যে কোনো উপায়ে কিন্তু খুব দ্রুত বের করে ফেলতে পারবে। তো তোমরা আমাকে এতটুকু জিনিস জানিয়ে দাও যে ভাইয়ারা যে কোনো পদের বিস্তৃতিতে মোট পদ সংখ্যাটা আমরা এখন বের করতে পারবো কিনা। আমি আবারও বলছি, সূত্রটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবো, এটা প্রমাণ আমাদের দরকার নেই, কারণ এটা যদি আমাদের বইয়ের মধ্যে নেই আমাদের দরকার নেই, কিন্তু বিভিন্ন ভার্সিটি এমসিকিউতে দিয়ে দেয়। ওকে, তাহলে এন হচ্ছে মোট পাওয়ার, এম হচ্ছে কয় পদ বিশিষ্ট সেই বিস্তৃতিটা, আর আমরা সূত্র অনুযায়ী জাস্ট বসায় দেবো, চোখ বন্ধ করে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। ওকে, অনেকে বলতেছে ভাইয়া বুঝতে পেরেছি। তো আমি জানি যে ফার্স্ট টু লাস্ট আমি তোমাদের যতগুলো এখানে এমসিকিউ বা শর্টকাট শেখাবো প্রত্যেকটাই তোমাদের জন্য অনেক 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 কাজে দিবে। তোমরা যে কল্পনা করতে পারবে না যে কত কত কাজে দিবে। গুড, সবাই লিখতেছো যে এটা আবার কে জাতীয় পতাকা দিছিলে গতদিন এর ক্লাসে না নিতে পেরে অনেক আচ্ছা অনেক অখুশি তোমাদের শুভ ভাইয়া। কিন্তু গতকাল তোমাদের শুভ ভাইয়া রাতের বেলায় অসুস্থ থাকার পরে সে ক্রিকেট খেলতে গেছিল এবং সে একটা ম্যাচে শুধুমাত্র একটা 4 মারতে পারছে, আর প্রত্যেকটা ম্যাচে ডাক খাইছে। তার প্রমাণটা তোমরা ইয়াসিন ভাইয়ের কাছে শুনে নিবে, এবং এটা ভিডিও পর্যন্ত আছে। প্রতিটা ম্যাচে ডাক খাইছে, প্রতিটাতে, মানে খেলতে যে পারে না তার প্রমাণ। আর তোমাদের ইয়াসিন ভাইয়া হচ্ছে ওপেনার ব্যাটসম্যান, কিন্তু একেবারে বেশি জীবনে সে খেলতে পারে না, বুঝতে পারছো? বল করে হচ্ছে তোমাদের শুভ ভাইয়া, আর ব্যাট করে হচ্ছে তোমাদের ইয়াসিন ভাইয়া, আর একেবারে বেশি কখনো সে খেলতে পারে না। ওকে, আর তোমরা কিন্তু অবশ্যই রাস্তাঘাটে মাঝে মধ্যে তাকাবে, যে অনেক সময় দেখো যে ঢাকার রাস্তা শহরে কিন্তু অনেকে ক্রিকেট খেলে। তোমাদের ইয়াসিন ভাইয়া তোমাদের শুভ ভাইয়ারা কিন্তু এখন দেখা যায় যে রাস্তাঘাটে বের হয়ে যায় রাতের বেলা, যেখানে খেলাধুলা দেখে যে ক্রিকেট খেলা হচ্ছে, ওখানে যায় তার নামে পড়ে খেলাধুলা করার জন্য। তো তোমরা অবশ্যই রাতের বেলা যদি কখনো দেখো যে কোথাও কেউ খেলতেছে, তোমরা অবশ্যই একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবা যে ওখানে তোমাদের ইয়াসিন ভাইয়া শুভ ভাইয়া আছে কিনা। আর তোমাদের ইয়াসিন ভাইয়াকে দেখার জন্য কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই, কারণ যে ট্যাপা, অনুবীক্ষণ যন্ত্রের কোনো প্রয়োজনে নেই, এমনিতে দেখা যাবে খালি চোখে। ওকে, আর গতকাল এয়ার ভাইয়া বেস্ট প্লেয়ার যে লিখেছো যে এয়ার ভাইয়া হচ্ছে বেস্ট প্লেয়ার, তোমার ধারণা না যে এয়ার ভাইয়া কি খেলে, জঘন্য, এত বাজে খেলে কল্পনাই করতে পারবা না। গতকাল 2টা ম্যাচ হারাইছে। ওকে, তার মানে আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারলাম যে তোমার পদসংখ্যাগুলো কিভাবে বের করতে হয়। এরপরে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপে চলে যাব। সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ মানে দ্বিপদী বিস্তৃতির মধ্যে যদি একটা টাইপ থেকে থাকে, তাহলে সেই একটা টাইপ হচ্ছে সহগ নির্ণয়। এই যে সহগ নির্ণয় করা, তুমি দেখবা যে ঢাকা ভার্সিটি সহ ম্যাক্সিমাম সময় যে বোর্ড পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই বোর্ড পরীক্ষাগুলোতে কিন্তু এই টাইপটা থেকে বেশি প্রশ্ন আসে। আর এই টাইপটার মধ্যে আমি জিনিসটাকে 2টা কেজের মধ্যে নিয়ে আসছি। প্রথমটা হচ্ছে কেস 1, তারপর হচ্ছে কেস 2, এবং সবচেয়ে বেশি আসে হচ্ছে এই কেস 2টা। কিন্তু এই কেস 1টা যদি আমরা না বুঝি, তখন আমাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যায় যে আসলে এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে নাকি পার্থক্য নাই, বা পার্থক্য থাকলেও আমরা সেটাকে কীভাবে করবো, একটু ঝামেলা হয়ে যায়। তো চলো আমরা এই 2টা জিনিসকে এত সুন্দর করে ক্লিয়ার করে বুঝে নিব যে এরপর থেকে আমাদের মধ্যে এটা নিয়ে আর কোনো ঝামেলাই হবে না, জীবনে ঝামেলা হবে না। তা চলো আমি আবারও বলতেছি, যারা ক্লাসে নতুন জয়েন করছো, প্রথম 2টা তুমি আমার ক্লাস থেকে বুঝে নিতে পারবে। কিন্তু এই যে সহগ নির্ণয়টা আছে, এই সহগ নির্ণয়টা তুমি যদি বুঝে যেতে পারো, তাহলে মনে রাখবে যে দ্বিপদী বিস্তৃতি তোমার প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে। কত পার্সেন্ট? 50% কমপ্লিট হবে যদি তুমি এই টাইপটা খালি শিখে ফেলো। আর ভার্সিটি প্রায় তোমার 70% ম্যাথ হচ্ছে সহগ নির্ণয় সংক্রান্ত। যদি বিশ্বাস না হয় তাহলে একটু প্রশ্ন ব্যাংকটা খুলে দেখবে, তাহলে আমার কথাটা বিশ্বাস করে ফেলবে। তাই চলো সময় নষ্ট না করে আমি এখন আমার পড়ার মধ্যে চলে যাই। ওকে, এইখানে কথা বলিস না ইয়াসিন, তোমার ইয়াসিন ভাই খুব ডিস্টার্ব করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছো তো নাকি? আমি গাইড দেখতেছি, বল। হ্যাঁ, আচ্ছা, তোমরা জাস্ট আমাকে বলবা আমাকে কোন দিক থেকে ট্যাপা লাগে, মানে হোয়াট ইজ ট্যাপা। আমি এটা মিনিং বুঝলাম না। দেখ আমার মুখটা কি কাতলা মাছের মতো? এই যে কাতলা মাছের মতো, কাতলা মাছ একদম। এই যে ইসরাত আজকে ক্লাসে বলেছে যে কাতলা মাছের মাথা বড়, দেহ নাকি ছোট। একদম এটা বলার সাথে সাথে আমার সামনে কাতলা মাছের মুখ আসেনি, আমার সামনে আসছে কাব্য ভাইয়ার চেহারাটা। এই যে এটা ঠিক। আচ্ছা, ইসরাত যখন বললো যে কাতলা মাছের মুখটা ছোট, দেহটা বড়, লাইভ এটা করিস, তখন আমার সামনে কাতলা মাছের মুখটা আসেনি, আমার সামনে মুখটা আসছে কাব্য ভাইয়ার মুখটা ভেসে উঠছে। জানি না কেন কাতলা মাছের জায়গায় কাব্য ভাইয়ার মুখ ভেসে উঠছে। বাট তোমরাই বলো আসলে কি আমাকে ট্যাপা দেখা যায়, মানে ট্যাপাটা কি, হোয়াট ইট মিনস, মানে হোয়াট ইজ ট্যাপা,
লাস্ট ক্লাসে আমি উপস্থিত ছিলাম না, দ্যাটস ওয়াই আমি অ্যান্সারগুলো দিতে পারি নাই, বাট আমি আজকে সরাসরি তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর হ্যাঁ, ভালো করে মনোযোগ দিয়ে ক্লাস করো। আর এখানে যারা অ্যাডমিশনার আছো, ম্যাক্সিমাম যারা আছো তোকে তারা একটু অবশ্যই, সালাম দিচ্ছে। আচ্ছা সবাইকে ওয়ালাইকুম সালাম। আর যারা যারা এখানে অ্যাডমিশনার আছো সবার কাছে আমার রিকোয়েস্ট যে আগামী একটা মাস বা 40 দিন, আচ্ছা আমরা যত ফানি করি বাট এই ব্যাপারটা সিরিয়াস, যে আগামী যে 40টা দিন আছে ঢাকা ভার্সিটি এক্সামের, এই 40টা দিন খুব ভালো করে পড়তে হবে। আর বন্দি পাঠশালা তোমাদেরকে সবসময় এরকম লাইভ ক্লাস দিয়ে যাবে শর্টকাটের উপর, যেগুলো ঢাকা ভার্সিটিতে প্রচুর পরিমাণে কাজে লাগবে। আর আমাদের অলরেডি তোমরা জানো আমাদের একটা প্রিমিয়াম কোর্স অলরেডি আজকে লঞ্চ হয়েছে। তো তোমাদের যদি দুর্বলতা থাকে বা ঢাকা ভার্সিটিতে তোমার যদি 80% কমন পেতে চাও, 100% বলা চলে, বাট 80% কনফার্ম কমন পেতে চাও, তাহলে অবশ্যই ওই কোর্সটায় তোমরা এনরোল করবা যাদের স্বপ্ন ঢাকা ভার্সিটি। এতটুকু বলে রাখলাম। আর আমি হ্যাঁ অবশ্যই অ্যান্সারটা জানতে চাই, আসলে কি আমাকে ট্যাপার মতো দেখা যায় কিনা। বুঝলাম না, মানে তুই আসছিস ভালো কথা, তোকে তুই হিল জুতা পরে আসছিস কেন ভাই লম্বা হওয়ার জন্য? মানে এটা দ্বারা কি বুঝাচ্ছে? আমি 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 বুঝলাম না, আমি বুঝলাম না আসলে। এই যে আমি জুতো খুলেও কিন্তু লম্বা। এই যে লম্বা হয়ে গেছে, বুঝলাম। আচ্ছা টাটা, আল্লাহ হাফেজ। না আমি বুঝলাম না, মানে ও হিল জুতা পরে আসলে কোথায় বুঝলাম না আসলে। বুঝা যাচ্ছে ভাই, মানে ক্লাসের মধ্যে আছে এই যে ডিস্টার্ব করে, যেটা একদমই ঠিক না। এই যে আমার ডিস্টার্ব করে দিল না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমাদের ইয়াসিন ভাই একটু ঝামেলা করতে আসছিল, চলে গেছে। এখন আমি আবার আমার ক্লাস করব। আসলে ইয়াসিন এখানে অস্থায়ীভাবে আসছে, সে আবারও চলে যাবে। তো যাই হোক, আমি এখনই ক্লাস শুরু করে দিব। তোমাদের যে সহগ নির্ণয়, আবারও বলছি সহগ নির্ণয় অনেক 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 ইম্পর্টেন্ট। তো চলো প্রথমে আমরা ফার্স্ট কেজে চলে আসি। কেজ 1, এই যে কেজ 1 হয়েছে, চলো এই কেজ 1টা আসলে কি সেটা আমরা দেখি। আমি আগে একটু লিখে ফেলি, তারপর আমি তোমাকে বুঝাচ্ছি, কারণ আমি যদি না লিখি তাহলে কিন্তু তোমরা কিন্তু ঠিক মতন বুঝতে পারবে না। ওকে, আবার বলছি কেজ 1 হচ্ছে এটা, কেজ 2 হচ্ছে এটা। আর কেজ 1টা বুঝতে পারলে কেজটা পানির মতন। আরেকটা এটা নাকি হিল জুতা? আরেকটা সবাই মজা, দেখেন, এটা কি হিল জুতা? এটা হিল জুতা না। তুই অন্য জুতা নিয়ে আসছিস কেন ভাই? এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে x⁴r এর সহগ বিদ্যমান থাকলে, এখানে আমি তোমাদের মজার একটা টেকনিক শিখাবো। কি মজার টেকনিক এখনই বুঝতে পারবে। tr প্লাস 1তম পদ, তোমরা দেখো ছোটবেলা থেকে আমরা এই সূত্রটা মুখস্থ করে আসছি, এই সূত্রটা আমরা কিন্তু মুখস্থ করে আসছি ছোটবেলা থেকে। সবাই এই সূত্র মুখস্থ করে আসছে যে হ্যাঁ এত এর বিস্তার আর প্লাস 1তম পদ, এত জাস্ট রিডিং পড়ে আসছি ধরে নাও। কিন্তু ভাইয়া এটার মধ্যে একটা মজার জিনিস আছে। তুমি যদি কখনো এই সূত্র ভুলে যাও, প্রশ্ন দেখেই তুমি এই সূত্র তৈরি করে ফেলতে পারবে। আবারও বলতেছি, যদি তুমি কখনো এই সূত্র ভুলে যাও, প্রশ্ন দেখেই এই সূত্র বানিয়ে ফেলতে পারবে। এবং আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা যে ম্যাথ করাবো সেগুলোতে আমি কিন্তু কোনো সূত্রে অ্যাপ্লাই করবো না, সূত্র আমার অটোমেটিক তৈরি হয়ে যাবে। কারণ সূত্রটা আসলে কোথাও থেকে তো আসছে, সেটাকে আমরা মুখস্থ করি। আমি অনেক সময় বলি হ্যাঁ সূত্র মুখস্থ করো, বাট এটার ক্ষেত্রে আমি বলবো যে ভাই এটার ক্ষেত্রে সূত্রটা মুখস্থ করে না, প্রশ্ন থেকেই সূত্র বানিয়ে ফেলা যাবে। চলো দেখি সেটা কিভাবে। প্রথমে একটা কাজ করবা, খুব ভালো মতন করে বুঝানো। প্রথমে একটা কাজ করবা, কি কাজ করবো ভাইয়া? যে আমার এখানে যে দুইটা পদ আছে, কয়টা পদ আছে? দুইটা পদ আছে। এই দুইটা পদকে আজীবন গুণ আকারে লিখবা। যা দেখতে পাবা, যদি এখানে তোমার মাইনাস থাকতো তাহলে আমি সুন্দর করে একটা এখানে মাইনাস দিয়ে দিতাম। তো যেহেতু আমার এখানে প্লাস, এই জন্য আমার এখানে কোনো চিহ্ন দেওয়া লাগে নাই। আবারও বলতেছি, এখানে যে দুটা পদ যে অবস্থায় আছে, যেভাবে আছে, চোখ বন্ধ করে তাকে আজীবন গুণ আকারে লিখবা। তাহলে হ্যাঁ ভাই এবার বুঝতে পারছি, আজীবন গুণ আকারে লিখতে হবে যে দুটা পদ আছে। ঠিক আছে, এবার কি করবা দেখো। এবার তোমাকে তারা কার সহগ বলছে? ভাই x⁴r এর সহগ বলছে। তার মানে কি তারা এটা বলতে যাচ্ছে না যে এই যে দুটা পদ আছে এই দুটার মধ্যে কার পাওয়ারে আর বসবে? ভাই এখানে বলে দিছে x এর উপরে আর বসবে। তাহলে আসো ভাইরা x এর উপরে rটা বসিয়ে দিই, তাহলে বুঝতে পারতেছে এই x এর উপর rটা আমি প্রশ্ন থেকেই নিয়ে এসেছি। জি ভাই বুঝতে পেরেছি। এবার একটা কাজ করবা, কি কাজ? যে এই সামনেতে কিছু একটা বসাইতে হবে। হ্যাঁ বসাইতে হবে। তাহলে কি বসানো যাবে? এখানে কি বসাবে এটা একটু পরে। এবার তুমি একটা যে মাথা রাখবা, কি মাথা রাখবো? যে আমাদের এখানে যে দুইটা পদ আছে, তাদের যে পাওয়ারগুলো হবে, কিগুলো? পাওয়ারগুলো। তাদের যে পাওয়ারগুলো হবে তাদের যোগফল সবসময় টোটাল পাওয়ারের সমান হবে। ভাই এটা বুঝি নাই, গুড। তাহলে দেখো আমার এখানকার পাওয়ারটা কি ছিল ভাই? আর ছিল। আর এখানকার পাওয়ারটা কি ছিল ভাই? n - r ছিল। তাহলে এই দুটাকে তুমি আজীবনের জন্য যোগ করে দিবা।
যোগ করলে দেখো যে এন হচ্ছে, আর এন বলতে কিন্তু মোট পাওয়ারের সমান। আমি তোমাকে সেটাই বলেছি ভাইয়া যে এখানে তুমি যাহা বসাবা এটার উপরে এমন একখানা পাওয়ার বসাবা যেন দুইটার যোগফল এই যে এন এর সমান হয়। তাহলে এখন তুমি বুঝতে পারছো যে আচ্ছা ঠিক আছে, যদি এন আসতে হয় তাহলে তো অবশ্যই এখানে এন মাইনাস আর এরকম কিছু একটা লিখতে হবে, কারণ এন মাইনাস আর এটা দুটাকে যোগ করলে তো এন এর সমান হয়। যেমন অ্যাকচুয়ালি সেটাই যে এ আর এক্স লিখবো, আর এক্স এর পর আর আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিতে বলছে, তাহলে আমি এখানে এন মাইনাস আর এখানে আর দুইটাকে যোগ করলে হয় এন এর সমান। এবার তার সামনে একখানা সহগ লাগিবে, এই সহগখানা সবসময় বলা হয় যে এন সি আর থেকে নিয়ে আসা হয়। তাহলে আমি এখন লিখবো এন, এন হলো মোট পাওয়ার, তারপরে একটা সি লিখবো, এরপরে কি লিখবো নিচে, এটা নিয়ে একটু কথা থাকে। মনে রাখবে ভাই তুমি যেখানে এন মাইনাস আর লিখো আমার কোনো আপত্তি থাকবে না, আবার তুমি যেখানে আরও লেখো আমার তাও কোনো আপত্তি থাকবে না। কেন? কারণ আসলে এটা সম্পূর্ণ সমাবেশের ক্ষেত্রে তো সবসময় চেষ্টা করা হয় যে সি এর নিচে যে আরটা থাকে বা সি এর নিচে যে থাকে সেটা সবসময় দ্বিতীয় পদের পাওয়ার হয়ে থাকে। কারণ দ্বিতীয় পদ বলতে তুমি যে ভাই আমি এটাকে আগে দিব, আমি এবার বললাম আমি বলবো এক্স এর পাওয়ার হয়ে থাকে। তো এখানে আমি দুটা জিনিস শিখাবো, সেটা দেখো যে সূত্র তৈরি হয়ে গেছে। প্রথমে আমি আবার বলতে দেখো এই দুটা পদকে গুণ আকারে চোখ বন্ধ করে বসিয়ে দিব, এরপরে প্রশ্নে বলছে এক্স এর পর আর এক্স এর পর আর দিয়ে দিব, এরপর আমি এখানে এমন একটা পাওয়ার দেবো এর উপরে যেন দুইটা যোগফল সবসময় এন এর সমান হয়ে থাকে, মানে মোট পাওয়ারের সমান হয়ে থাকে। এরপর আমার কি লাগবে, একটা তোমার সহগ লাগবে, সহগ কি এন সি আর থেকে আসে, তাহলে যে এন সি আর আর মনে রাখবো আমরা যে এই আর এই যে দ্বিতীয় পদের যে পাওয়ার আছে সেই দুটা কি বলতো সেম। তাহলে আমরা এখানে আরেকটা কথা বলতে পারি যে আমাদের সি এর নিচে যে থাকবে সেটা হচ্ছে দ্বিতীয় পদের পাওয়ার, এটা আমরা বলতে পারি। তাহলে ভাইয়া এত কিছু যে আপনি শিখালেন বা এত কিছু যে আপনি নিয়ম শিখালেন, এটা আমার কাজে কি দিবে, এটা যে এমন কি কাজে দিবে তুমি এটা কোনো চিন্তাই করতে পারবে না। আমি তোমার এখন ম্যাথগুলো করাবো, চোখ বন্ধ করে এক লাইনে করে ফেলা যাবে। তাহলে আমি এক লাইনে করার পরে আমি তোমাদের একটা ক্লাস ওয়ার্ক দিব, সেটা তোমরা করতে করতে আমি দেন তোমাদের কমেন্টটা চেক করব। ওকে, তো সময় নষ্ট করব না, আমি তোমাদের একটা এক্সাম্পল আগে শিখিয়ে দিই। এক্সাম্পলটা কীরকম করে দিই আমি নিজের চিন্তায় আছি। আচ্ছা 2 প্লাস এক্স তারপর হচ্ছে 10 এত এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত, এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত। দেখো নর্মালি আমি লিখছি 2 প্লাস এক্স তারপর হচ্ছে 10 এত এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত। তো এখানে আমি একটা কথা বলে দিই, এটার ক্ষেত্রে প্রথম যে পদ বা দুইটা যে পদ আছে এই দুটা পদের মধ্যে কিন্তু একটা ধ্রুবক এ, একটা হলো সংখ্যা, আর পরে কিন্তু একটা এক্স বা একটা চলক আছে। এগুলা ক্ষেত্রে মনে রাখবে আবারও যে আমার এখানে তোমার দুইটা পদের মধ্যে একটা পদে এক্স থাকবে আর একটা পদে অন্য কিছু যে কোনো থাকতে পারে, সেটা ওয়াইও থাকতে পারে জেরো থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তার মানে মনে রাখবে ভাইয়া কেস 1টার মধ্যে একটা পদে এক্স হবে, আবারও বলছি কেস 1 মধ্যে আমার একটা পদে এক্স থাকবে আর একটা পদে কি থাকবে আমার দেখা দরকার নাই, ঠিক আছে? তাহলে কেস 1। তাহলে এখন দেখো বললো দেখো এত এর বিস্তৃতি এক্স টু দি পাওয়ার 7 এর সহগ কত, এটা নিয়ে অনেকে ঝামেলা যে ভাই এত বড় অঙ্ক কেমনে এমসিকিউতে করবো, ভাই এটা জাস্ট 10 সেকেন্ড লাগবে, তাহলে অঙ্কটা একটু বুঝে নাও। সূত্র আমি জানি না, সূত্র আমি তোমাকে শেখাবো না। তাহলে অ্যান্সারটা কি লিখবো সেটা দেখো। প্রথমে তোমাকে বলা হয়েছে এখানে যে দুটা পদ থাকবে সেই দুটা পদকে চোখ বন্ধ করে গুণ আকারে লেখো। আসো গুণ আকারে লিখি, 2 আর এক্স গুণ আকারে লিখলাম। এবার তোমরা আমাকে বলো কার সহগ বের করতে বলছে, ভাই এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। তাহলে এখন তুমি এক্স এর উপরে 7 বসিয়ে দিবা, আশা করি জিনিসটা বুঝতে পারছো। তাহলে ভাই এখানে যদি 7 হয় তাহলে এখানে কত হবে, তাহলে ভাইয়া এখানে আমি এমন একটা সংখ্যা দিব যেন এই 7 আর এই 3 কে যোগ করলে মোট পাওয়ারের সমান হয়। তাহলে 7 আর 3 কে যোগ করলে হয় 10। তার মানে বুঝতেই পেরেছো যে 2 এর উপরে কিউব হবে। এবার কি করবে, এবার তোমার সামনে এনসিআর লিখবে। এখন এনসিআর মানে কি ভাই, এন তো ভাই 10, তাহলে 10 সি আর আর বলতে এখানে আমরা 7 কে বসিয়ে দেব, 10 সি 7। তাহলে এখন তুমি আমাকে বলো তো ভাইয়া যে এক্স টু দি পাওয়ার 7 এর সহগটা কি দাঁড়ালো, ভাই এক্স টু দি পাওয়ার 7 এর সহগ 10 সি 7 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব, এটাই হচ্ছে আমার এক্স কিউবের এক্স টু দি পাওয়ার 7 এর সহগ। তো এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে যদি জানাতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি তোমাকে যে এতক্ষণ ধরে একটা নর্মাল একটা সূত্রকে এইভাবে বুঝালাম তাহলে আমি সার্থক। টেন সি 7 2 টু দি পাওয়ার কিউব, ইয়েস অনেকে বলছে, অনেকে সঠিক অ্যান্সার দিচ্ছ, গুড, অনেক লেগেছে ক্লিয়ার ভাইয়া। ওকে, হ্যাঁ তোমরা অনেকে 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 বুঝতে পেরেছো যে ভাইয়া বুঝতে পেরেছি। ওকে,
এবার আমি তোমাদের আরেকটা এক্সাম্পল করাবো, যে এক্সাম্পলটার মধ্যে একটু ঝামেলা আছে। তো চলো আমরা সেই এক্সাম্পলটা একটু করে ফেলি। কিরকম আবার ঝামেলা থাকতে পারে এক্সাম্পলের মধ্যে, চলো সেটা একটু দেখে নিই। এক্সাম্পলটা হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার তার উপরে কত দিব, তার উপর তোমাকে দিলাম হচ্ছে 30, দিয়ে বললাম যে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ কত। এখন তোমাকে আমি একটা দিলাম যে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ কত। তো এখানে আমি তোমাকে একটু আগে ঝামেলাটা বলি, দেন আমি তোমাকে একটা অঙ্ক করতে দিব। ওকে, তোমাকে দিলাম যে 2 প্লাস এক্স স্কোয়ার এরপর আবার 30, এত এবিসিতে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ কত। ওকে, তো দেখি অঙ্কটাকে কিভাবে সমাধান করা যায়। প্রথমে একটা কাজ করবো, সেটা হচ্ছে যে প্রথমে আমি লিখবো হচ্ছে 2 আর এক্স স্কোয়ার। কারণ আমি তোমাকে কিন্তু বারবার একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে ভাইয়া এখানে যে দুটা পদ থাকবে তাদেরকে চোখ দুটা বন্ধ করবা, করার পর এখানে গুণ অবস্থা লিখে দেবা। ওকে, লিখলাম ভাইয়া। এবার কি করতে বলছে ভাইয়া, এবার তারা বলছে যে এক্স এর উপরে 14 মানে এক্স এর উপর 14 থাকবে। তাহলে এখন এক্স এর উপর যে 14 থাকে, আমি দেখছি ক্লাসে যে অনেকে বলে যে ভাই এখানে 14 লেখেন তো আগে, কারণ যেহেতু 14 বসে এর আগে তো আপনি কপি করে বসেন, এবার কপি করে বসালাম। কিন্তু ভাইয়া 2 আর 14 গুণ করলে হয় এক্স টু দি পাওয়ার 20 এর, আগে তোমাকে এক্স টু দি পাওয়ার 28 এর সহগ বলছে না, তা তোমাকে কি বলছে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ। তো তারা এখানে তোমাকে আগে থেকেই একটা পাওয়ার দিয়ে রাখছে, সেই পাওয়ারটা কিন্তু ভাই কাজে লাগাতে হবে। তাহলে মনে রাখবা যে আমি এখানে এমন কত পাওয়ার দিব যে পাওয়ারটা গুণ করলে 14 হবে। কারণ এখানে অনেকে আছে ভুল করে 14 লেখে, 14 লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে ভাই, এখানে তোমাকে লিখতে হবে হচ্ছে 7। কেন? কারণ ভাইয়া 7 দিলে সেটা হয় 7 দুগুণে 14। এই জিনিসটা যদি তুমি মিস্টেক করো তাহলে কিন্তু তোমার পুরো অঙ্কটা তুমি 0 পেয়ে যাবে। ওকে, গুড। তাহলে আমি এখানে 7 দিয়ে আমি পাওয়ারটাকে কিন্তু 14 মিলাই ফেললাম। এবার আমাকে একটা এইটার উপর একটা পাওয়ার দিতে হবে। তো এখানে যদি তুমি আগের বারের মতো যে কাজ করতো তাহলে কিন্তু তোমার জিনিসটা ভুল হয়ে যেত। যাই আমরা এখানে 7 দিলাম। এখন এখানে অনেকের প্রশ্ন যে ভাইয়া তাহলে আমি এখানে কি করব, যে 7 দুগুণে 14 আর এখানে 30, তাহলে আমি এখানে 30 থেকে 14 বিয়োগ করে কি আমি এখানে 16 দিব, যে আপনার 16 আর 14 গুণ যোগ করলে কত হয় 30 হয়, তাহলে আমি এখানে 16 দিব কিনা। তো আমি তখন ক্লাসে বলি যে তোমার 7 আর 2 গুণ করলে জিনিসটা 14 হচ্ছে, কিন্তু ভাইয়া তুমি অ্যাকচুয়ালি এখানে কত দিচ্ছ, তখন বলে যে ভাই আমি তো এখানে দিচ্ছি হচ্ছে 7 আর 2 তো আগে থেকেই আছে। তাহলে আমার কথা হচ্ছে তুমি কত দিচ্ছ ভাই, আমি তো এখানে 7 দিচ্ছি, তাহলে তুমি যেহেতু 7 দিচ্ছ তার মানে মনে রাখবা যে এই 30 থেকে এই পাওয়ারটা থেকে তোমাকে 7 বিয়োগ করে কত হয় 21, এখানে তোমাকে এখানে 21 লিখতে হবে। তখন তুমি জিনিসটাকে এইভাবে হিসাব করবে 21 তো না 23, তখন তুমি জিনিসটাকে বলবে 23 প্লাস 7, তাহলে কত হয় 30 হয়। তা আমি জিনিসটা আবার বলছি যে দুইটা মিলে 14 হচ্ছে ঠিক আছে, কিন্তু ভাইয়া তুমি কত দিচ্ছ, ভাই আমি 7 দিচ্ছি, তার মানে 7, তার মানে 30 থেকে 7 কে বিয়োগ করলে কত হয় 23। তাহলে এখন এই 23 আর 7 যোগ করলে কত হয় 30 হয়। ওকে, আর এখানে কি লিখবো আমরা, এন এর মান কত 30 সি, আর এখানে আর এর মান কিন্তু 7 ধরবে, কখনো 14 ধরবে না। ওকে, তাহলে এখন পরবর্তী লাইনটা যদি আমি লিখি, তাহলে পরবর্তী লাইনটা হবে আমার 37, 2 এর উপরে 23 আর x এর উপর কত 14। এখন তুমি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া যে x টু দি পাওয়ার 14 এর সহগ অ্যাকচুয়ালি এটাই হচ্ছে। তো এই জন্য মনে রাখবা যে তোমাকে যদি আগে থেকে কোনো পাওয়ার দিয়ে দেয় তাহলে সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। ওকে, তো আমি যদি তোমাকে জিনিসটা বুঝাতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তো এখন আমি তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, যে অঙ্কটা তোমরা এখন আমাকে অ্যান্সারটা জানাবে যে অ্যাকচুয়ালি অ্যান্সারটা কত হয়। ওকে, তো আমি এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করবো না, আমি এখানে তোমার এখানে দেবো হলো 3 দিলাম। আমি এটা ক্লাসে সবসময় দিয়ে থাকি, একটু মজা নেই, যে মজা তো না একটু করতে দিই আর কি ক্লাসে। তো তোমরা আমাকে এই অঙ্কটা এখন কমেন্ট করে জানাবা যে এটার অ্যান্সারটা কি হবে। কমেন্ট করে জানিয়ে দাও যে 2 প্লাস এক্স কিউব তারপর 30 এত এবিসিতে এক্স টু দি পাওয়ার 14 এর সহগ কত। তোমাদের যদি উপস্থিতি কমতে থাকে তাহলে কিন্তু আর পিডিএফ পাবে না, আর আমি কিন্তু শেষের আগে কিন্তু পিডিএফ এর জন্য কিন্তু মেল নিব। ওকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে এটার অ্যান্সারটা কত হবে। আমি এটা মুছে দিচ্ছি।
এখানে খালি চেঞ্জ করছি হচ্ছে আমি একটাই, সেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে এখানে স্কোয়ারের জায়গায় কিউব দিয়ে দিছে। দেখি সবাই কি কি অ্যান্সার দেয়। ওকে, একজন লিখছে হবে না, এইটা হবে না, 0। আচ্ছা, বাংলাদেশে এমন কোনো ভার্সিটি নাই যেখানে কিনা অপশনের মধ্যে তোমাকে দিবে হবে না, এরকম কোনো তুমি অপশন পাবে না পৃথিবীতে। পৃথিবীতে এরকম কোনো অপশন পাবে না যেখানে কিনা দেওয়া থাকবে হবে না, এরকম কোনো অপশন নাই। একজন লিখেছে নো অ্যান্সার, এটাও কোনো অপশনে থাকবে না, এটার অ্যান্সার নাই ভাই, হবে না, অ্যান্স নাই। একজন আবার 2টা 0 দিছে, হুমায়রা আঞ্জুম হিয়া, অ্যান্স নাই, নো অ্যান্সার। বোর্ড, ওই বোর্ড ক্লিয়ার না মানে, বোর্ড ক্লিয়ার না মানে, বোর্ডের প্রতিটা লাইনই ক্লিয়ার। পৃথিবীতে এরকম ঝকঝকার বোর্ড দেখছো? হ্যাঁ, গুড। অনেকে 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 আমি আসলে মানে এই অঙ্কটা যখন আমি ক্লাসে দিতাম, উদ্ভাসের ক্লাসে, তো তখন কিন্তু আমি আসলে এত স্টুডেন্ট পাইতাম না। সেখানে তোমার 60, 70, 80, 90, 100, 120, 140 এরকম স্টুডেন্ট পেয়েছি, বা 150, সর্বোচ্চ 200 স্টুডেন্ট। তো তোমরা এখানে 940 জনের মতন বা আরো বেশি স্টুডেন্ট আসছো, তো তোমরা একই সাথে এতজন আমাকে অ্যান্সার দিচ্ছ, তো আমার খুবই ভালো লাগতেছে যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জিনিসটা ধরতে পেরেছো যে ভাইয়া এখানে খুব চালাকি করছে, এত চালাকি করছে যে এমন একটা অঙ্ক দিছে যেটা কোনো জীবনে কোনো অ্যান্সারই নাই। কিন্তু ভাইয়া এই যে অ্যান্সার নাই বা অ্যান্সার হবে না, এই কথাটা বলা যাবে না। তাহলে ভাই কি বলতে হবে? তা আমি কয়েকটা কমেন্ট দেখছি যে অনেকে 0 লিখছো, তো যারা অ্যাকচুয়ালি 0 লিখছো তারাও ঠিক আছো, আবার যারা বলছো ভাই হবে না তারাও ঠিক আছো। কিন্তু আসলে ভাই অ্যান্সারের যে তুমি যে অ্যাপ্রোচটা করতেছো অ্যান্সারে, সেটা আসলে ঠিক হয় নাই তোমাদেরটা ঠিক আছে, বাট অ্যাপ্রোচটা ঠিক হয় না। তো যারা 0 লিখছো তারা সব কিছুই পারফেক্ট। তো দেখো আমি এখানে তোমাকে জিনিসটা একটু বুঝিয়ে দিই। চোখ বন্ধ করে আমি লিখে ফেললাম গুণ আকারে। তো এখানে কিন্তু মাইনাস থাকতে পারে, আমি কিন্তু তোমাকে মাইনাস দিই নাই। তো এখানে কিন্তু মাইনাস থাকলে এখানে মাইনাসটা মাস্ট দিবা, মাইনাস দিয়ে করাচ্ছি না। ওকে, এখন আমার কি করতে হবে? এখানে এমন একখানা পাওয়ার নিতে হবে যে পাওয়ারটা নিলে কিনা এখানে 14 হয়। এবার তুমি দিতে গেছো যে ঠিক আছে, খুব সুন্দর করে করবো। এবার তুমি এখানে 5 দিছো, যে আরে বাবা 3 5 15 হয়, এবার 5 মুছে দিবা। এবার তুমি এবার 4 দিবা, দিয়ে 3 4 12, কোনোভাবেই 14 মিলাইতে পারবা না। তখন তুমি এখানে ভগ্নাংশ বা ভগ্নাংশ নেওয়া যাবে না। তাহলে কি হবে? তাহলে ভাইয়া মনে রাখবা যে x⁴ যদি কখন মানে সম্ভব তো না, x⁴ এর সহগটা অ্যাকচুয়ালি কত হবে? কত? 0 হবে। তার মানে দেখো যে এখানে কিন্তু 4 দিলেও মিলতেছে না, আবার 5 দিলেও মিলতেছে না। সো এরকম যদি কখনো কোনো ম্যাথ পেয়ে থাকো, তখন তাদের অ্যান্সারটা দেওয়া হচ্ছে 0। তো যাই হোক, ক্লাসের অনেকে তোমরা সঠিক অ্যান্সার দিছো, এবং আমাকে এই অঙ্কটা আমার খুবই পছন্দের। এরকম টাইপের ম্যাথগুলো আমার খুবই পছন্দের, কারণ এগুলো আসলে ম্যাক্সিমাম সময় সবাই ভুল করে থাকে। সো যদি তুমি জিনিসটা এইভাবে ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে কিন্তু অনেক সহজ মনে হবে। তা আমি আশা রাখতে পারি যে আমার যে এই টেকনিকটা আছে যে 2টা পদকে গুণ করে নামিয়ে দিতে হবে, এটা তোমাদের অনেকের কাছে হয়তো বা নতুন। তো যদি কারোর কাছে এই নিয়মটা মানে সূত্র যে নিজে নিজে আবিষ্কার হয়ে যাচ্ছে, এই আবিষ্কারটা যাদের কাছে তোমার কাছে নতুন মনে হচ্ছে, তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে হ্যাঁ ভাই আজকে আমরা এটা নতুন শিখলাম। তো কার কার কাছে নতুন মনে হচ্ছে তারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে ভাই আমার কাছে নতুন মনে হচ্ছে। তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো যে না, আমি আসলে অনেক স্টুডেন্টের মাঝে জিনিসটা ছড়িয়ে দিতে পেরেছি। এবং ভবিষ্যতে তোমরা যখন বিভিন্ন ভার্সিটিতে চান্স পাবা এবং বিভিন্ন স্টুডেন্টকে পড়াবা, তখন কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এগুলো স্টুডেন্টকে জানাবে। এবং একটা মজার ব্যাপার আমি তোমাদের বলি যে আমার সাথে যখন অনেক স্টুডেন্ট দেখা হয়, কারণ বাংলাদেশে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু আমার স্টুডেন্ট আছে, তো যখন আমার সাথে বিভিন্ন ইউনিভার্সিটি গিয়ে যখন স্টুডেন্টের সাথে আমার কথাবার্তা হয়ে থাকে, তখন তারা বলে ভাই আমি তো আপনার লেকচারগুলো এখনো ফলো করি। আমি কিভাবে ফলো করবো? যে ভাই উদ্ভাসে ক্লাস করিয়েছিলেন, আমাদের নোটগুলো এখনো আছে। তো আমার জিনিসটা খুব ভালো লাগে যে তারা উদ্ভাসে সে 2018 সালে, 2017, 2016 সালে আমার অ্যাডমিশনে ক্লাস করছে, এবং তারা এখন পর্যন্ত সেই নোটগুলো রেখে দিয়েছে, এবং স্টুডেন্টদের তারা এখন পর্যন্ত সেই নোটগুলো পড়াচ্ছে। তো এই জিনিসটা খুবই ভালো লাগছে। একই রকমভাবে তোমরা কিন্তু মানে বন্দি পাঠশালা থেকে আমাদের যে অ্যাডমিশনের ক্লাসগুলো বা আমাদের আদার্স যে ক্লাসগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা নোট করে রেখে দিতে পারো। কারণ আমি জানি যে তোমাদের মধ্যে এখন যদি 1K স্টুডেন্টের মতো ক্লাস করতেছো, এর মধ্যে 60 থেকে 70% স্টুডেন্টে কোনো না কোনো এক সময় গিয়ে তোমরা স্টুডেন্ট পড়াবে, এবং স্টুডেন্ট পড়ানোটা অবশ্যই একটা মহৎ কাজ। তো সেখানে তোমরা কিন্তু এগুলো অ্যাপ্লাই করতে পারবে। আর শেখার তো কোনো তোমার বয়স নাই, বা তুমি যে কোনোখান থেকে শিখে তুমি যে কোনো সময় অনেক ভালো কিছু করতে পারো। ওকে, তো এখন আমি তোমাকে একটা ম্যাথ দিব, যে ম্যাথটা একটু ঝামেলা, এবং বোর্ডে আমি লিখে রাখছি, এটা তোমার শাস্তি আসা একটা ম্যাথ ছিল, এবং এই ম্যাথটা হচ্ছে আমার পছন্দের একটা ম্যাথ, কারণ এখানে একটু ঝামেলা আছে। ওকে, 2x + 3y, তার উপরে হচ্ছে কত দিব? 10 দিলাম। এত এর বিস্তৃতিতে x³
y7 এর সহগ। এই ম্যাথ দেখার পর তো সবার মাথায় হাত ওঠে, কেন? প্রথম বলে যে ভাই এটা কোন টাইপ, বুঝলাম না এটা কোন টাইপ। বাবা একটা পদে তো এক্স আছে, আর একটা পদে কি আছে তো আমার দেখার দরকার না, তো আমার এটা টাইপ 1 কেস 1। তো এটা তোমরা একটু দেখো তো যে এই ম্যাথটা আসলে ফার্স্টে আসছিল, তো আমি তোমাকে যে নিয়মখানা দিলাম সেই নিয়মখানা দিয়ে কি এটা অ্যাপ্লাই করা যায় নাকি যায় না একটু দেখো তো। এখানে আসলে বসার জায়গা আছে একটা। ওকে, একজন লিখেছে অনেক তো করলাম কিছুই হয় না। কি করলে তুমি ভাইয়া? ইস, এত সুন্দর ক্লাসে কমিয়ে যায় ওরা, কেন কমে যায়? ওরা তোকে দেখতে চায়। এই তো আমি ওদের জন্য 2টা লাইন বানিয়ে নিয়ে আসছি। গান। উফ, আমি বুঝলাম না কেন তোমরা কমে যাও। এত সুন্দর ক্লাসে হৃদয়ের মাঝে কিন্তু অনেক দুঃখ আসে। সো তোমরা এত সুন্দর ক্লাসে কেন কমে যাবা? তোকে দেখতে আমাকে চলে আসছে। আমি কিছুই বুঝলাম না। ভুলে গেছি তো গেঞ্জি। আচ্ছা সমস্যা নাই। কই পোলাপান কোথায় দেখি তো। আই হায়, আমি আসার পর দারুণ আচ্ছা, লাগতেছে। কিছুক্ষণ আগে তোমাদের ইয়াসিন ভাই কিন্তু খুব সুন্দর একটা টি শার্ট পরে আসছিল, ঠিক আছে? এখন হঠাৎ করে সে কিন্তু অলওয়েজ এইভাবেই থাকে, এইভাবেই সে চলাফেরা করে। এইভাবে তো খারাপ দেখা যাচ্ছে না। এভাবেই চলাফেরা করে সবসময়ের জন্য, তখন তোমাদের দেখানোর জন্য আসলে এভাবে আসছে। না, না। এখন কিন্তু তুই ট্যাপা সেটা বোঝা যাচ্ছে। নো, আই এম নট টেপা, বাট এখানে উপস্থিতি কেন কম আমি বুঝলাম না। তুই আসার কারণে- উপস্থিতি ক্লাস থেকে কিন্তু প্রশ্ন থাকে। আমার খুব ফেভারিট একটা চ্যাপ্টার ছিল। কাব্য ভাইয়ের ক্লাস পেলে হয়তো বা আরো ভালো করতে পারতাম ক্লাসটিতে। তাহলে আর বুটেক্সে চান্স পাইতি না, তাহলে মানে বুয়েটে বুটেক্স রাখতাম। বুয়েটে চান্স না না, বুয়েটে কিন্তু আমি ম্যাথ ফিজিক্সে খুব ভালো করে কমাই দিয়েছিলাম, কেমিস্ট্রিতে খুব খারাপ করছিলাম। তখন যদি এয়ার থাকতো। ওকে, ক্যামেরার পিছনে কারা কারা আছে? আমি এখনো এই চ্যাপ্টার টি শার্ট পরিবর্তন এখন আরো জোস। ওকে, টি শার্ট পরিবর্তন। হ্যাঁ, তোমাদের ইয়াসিন ভাইয়া কিছুক্ষণ পর পর আসলে জামা কাপড় চেঞ্জ করে, আর লাইভের জন্য আমাদের মাঝে মধ্যে চেঞ্জ করতে হয়। এই তোমরা অ্যান্সার না জানিয়ে তোমরা ইয়াসিন ভাইকে টেপা ভাই বলতেছে, এটা আবার কেমন ধরনের কথা? হ্যাঁ, এই তোমরা এটা অ্যান্সার দাও, বুঝলাম না। তোমরা অ্যান্সার না দিয়ে তোমরা এই যে একজন লিখছে 2 কিউব 10c7, পাগল হয়ে গেছে। 10c3, 10c7, Answer is 2099520. না, তোমরা এখন পর্যন্ত সঠিক অ্যান্সার দিতে পারো নাই। এজন্যই বলা হয় সাস্টে তুমি যদি ভালো মতন সম্মানের সাথে যদি ফেল করো, তাহলে সেই ভার্সিটিতে তুমি পড়ার চান্স পাবে। আবারও বলতেছি, সাস্টে তুমি যদি সম্মানের মার্কস নিয়ে তুমি যদি ফেল করো, তাহলে কিন্তু তুমি তোমার সাস্টে চান্স পাবে। এই কথাটা অনেক কাছে অবাক লাগতে পারে, আসলে সত্যি কথা যে তোমার সাস্টের মধ্যে যারা ফেল করে তারা কিন্তু চান্স পায়। কারণটা কি? কারণটা ফেলের সংখ্যায় হচ্ছে এখানে সর্বোচ্চ। কারণ দেখা যাবে 70 থেকে 75% স্টুডেন্ট সেখানে কিন্তু ফেল করে, আর এখানে এমন কিছু স্টুডেন্ট ফেল করে যারা কিনা 1-2 পেয়ে থাকে, ঠিক আছে, 0.50, 0.75 এরকম মার্কসও পেয়ে থাকে। তো এই জন্য বলছি সম্মানের সাথে ফেল করা মানে তো বুঝো, তাই না? যে একদম 100-র মধ্যে মানে 33 যেমন পাস হয়, ঠিক আছে, বা তুমি 30 পাইলে ফেল হবে, এইরকম সম্মানের সই করে তোমাকে ফেল করতে হবে। তো যাই হোক, ওকে, তো তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ। এবার আমি তোমাদের বলি, শোনো। তো প্রথম কথা হচ্ছে যে তোমরা যারা অ্যান্সার দিচ্ছ ম্যাক্সিমাম অ্যান্সার ভুল। তোমরা ভুল অ্যান্সার দিও, তোমরা কিন্তু ক্লাস থেকে পালাচ্ছ। আবার বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার ভুল দিচ্ছ, ভুল দিয়ে আবার ক্লাস থেকে চলে যাচ্ছ। এরা আজীবনে তোমার ভুল থাকবে, ক্লাস থেকে পালো আজীবন ভুল থাকবে। যারা অ্যান্সার যে 10c7 আবার 10c3, এটা সব ভুল। এই ইয়াসিন, এত গান কিসের? হ্যাঁ, এবার দেখো, এবার সঠিক জিনিসখানা তুমি দেখো। এবার একটা মজার জিনিস দেখাবো। কি দেখবো? আচ্ছা, মজার জিনিসটা একটু দেখো। সেটা হচ্ছে যে এনসিআরটা তোমরা কিন্তু বিন্যাস সমাবেশে কিন্তু পড়ে এসেছো। এই এনসিআর বলতে আমরা কি জানি? এনসিআর বলতে আমরা জানি n ফ্যাক্টোরিয়াল নিচে কি r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা আমরা সবাই জানি, তাই না? বলে ভাই এটা শিখাচ্ছেন কেন? এটা তো শেখানোর কিছু নাই। এবার একটা মজার জিনিস তুমি দেখো।
কি মজার জিনিস দেখবো। এর আগে আমি যখন তোমাকে বললাম যে টি আর প্লাস 1তম পদ, এটার ক্ষেত্রে কি ছিল এন সি আর, তারপর কি ছিল ভাই এন মাইনাস আর, আরেকটা হচ্ছে কি এক্স ছিল না, কি ছিল এক্স ছিল, এক্স টু পাওয়ার আর ছিল, এটা ছিল। ওকে এককে ভিউ হয়ে গেছে ভাই। হ্যাঁ এটা ছিল টি আর প্লাস 1তম পদ, এটা ছিল ভাইয়া। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, এই যে এনসিআর আছে, এই যে এনসিআর আছে, এই এনসিআর কে কি আমি এখানে ভাঙালাম না যে এনসিআর বলতে এটাকে বোঝায়? না ভাই এটাকে তো বোঝাচ্ছে, তো কি হইছে? এখন দেখো এই যে এন ফ্যাক্টোরিয়াল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় ভাই? এন ফ্যাক্টোরিয়াল বলতে আসলে টোটাল পাওয়ার, যেটা মানে টোটাল যেটা এন এর মান ছিল, টোটাল পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল। গুড। আর এই যে ভাইয়া আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা দ্বারা কি বোঝায়? এটা তো ভাইয়া প্রমাণ তো শিখি নাই, বাট নর্মালি চিন্তা করো, এই যে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সেটা এসেছে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা অ্যাকচুয়ালি এই যে দেখো তোমার যে দুইটা যে পদ ছিল তাদের যে পাওয়ারগুলো ছিল, দুইটা পদ ছিল তাদের যে পাওয়ারগুলো ছিল, সেটা কি বলতো, তাদের পাওয়ারগুলোর প্রত্যেকটা পাওয়ারে কি বলতো ফ্যাক্টোরিয়াল। দেখো যে এ একটা পদ, তার পাওয়ারটা কি এন মাইনাস আর, এই যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আবার দেখো এক্স, তারপর কি একটা আর, এই দেখো আর ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা কিন্তু বলতেই পারি ভাইয়া যে এনসিআর, এই যে এনসিআর আছে, এনসিআর মানে হচ্ছে টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হচ্ছে প্রত্যেকটা পদের পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। আবারও বলতেছি, এনসিআর ইকুয়াল টু টোটাল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই প্রত্যেকটা পদের পাওয়ারের ফ্যাক্টোরিয়াল। তবে এটা আপনি কেন বুঝালেন? এটা আমি কেন বুঝালাম, কারণটা হচ্ছে যে তোমরা এটা অনেকে বলছো যে ভাই 2x আর 3y চোখ বন্ধ করে আপনি লিখে ফেলেন। আমি লিখে ফেললাম 2x আর 3y চোখ বন্ধ করে লিখে ফেললাম, লিখলাম। এবার এটার পাওয়ার আর এটার পাওয়ার কত হবে সেটা তোমাকে প্রশ্নের মধ্যে বলেছি, যে এক্স এর উপরে কিউব হবে, ওয়াই এর উপরে 7 হবে। তুমি আজকে কি করলা যে এক্স এর উপর এখানে কিউব দিলা আর এখানে ওয়াই এর উপর 7 দিলা। তার মানে ভাইয়া এক্স এর উপর কিউব না, 2 এর উপর কিন্তু কিউব চলে গেছে, আবার ওয়াই এর উপর 7 মানে কি 3 এর উপরে 7 চলে গেছে। ওকে, বুঝতে পারছি। এবার কথা হচ্ছে যে সামনে আমি বললাম 10c3 অথবা সামনে আমি বললাম 10c7, এটা আমি বলতেই পারি। অ্যাকচুয়ালি আমি এখানে কোনটা লিখবো, 10c3 লিখবো নাকি 10c7 লিখবো, এটা হচ্ছে কথা, যে 10c3 নাকি 10c7। তো তুমি এখানে চিন্তা করে দেখো যে আমরা কিন্তু এখানে বলতে পারি যে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই প্রত্যেকটা যে পাওয়ার আছে সেটা কে কে পাওয়ার বলো, 3 আছে 3 ফ্যাক্টোরিয়াল, আর 7 আছে 7 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই হলো 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে তোমাদের মধ্যে যারা তোমরা 10c3 বলছো বা 10c7 বলছো, তোমাদের অ্যান্সারগুলো আসলে ঠিক কিনা তোমরা নিজেরাই দেখতে পারো, যে 3 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল প্রত্যেকের অ্যান্সার কিন্তু ঠিক আছে। তো আমি যাই হোক প্রথমে তোমাদেরকে একটু ভয় দেখাই দিয়েছিলাম যে তোমাদের প্রত্যেকের অ্যান্সারই ভুল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকের অ্যান্সারই ঠিক আছে। তো যাই হোক তোমাদের সকলের কনগ্রেচুলেশন, যে তোমাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু ঠিক আছে। তো ভাইয়া আপনি কেন প্রথমে আমাদেরকে এভাবে ভয় খাওয়াই দিলেন যে তোমাদের প্রত্যেকের অ্যান্সার ভুল হয়েছে? আমি তোমাদের প্রত্যেকের অ্যান্সার ভুল বলেছিলাম, কারণটা তোমরা যদি এই জিনিসটা বুঝে ফেলতে পারো, তাহলে আমি তোমাকে পরের যে একটা ম্যাথ দেবো সেই ম্যাথটা খুব সুন্দর করে করতে পারবে, কিন্তু সেই ম্যাথটা আমি তোমাদেরকে নিজ দায়িত্বে করে দিব। তো দেখো জিনিসটা একটু ভালো মতো বুঝে নাও যে কেন আমি তোমাকে আগে বললাম যে সবগুলা ভুল হয়েছে, কারণটা হচ্ছে একটাই। দেখো এবার আমি তোমাকে বললাম যে 2x প্লাস 3y প্লাস হচ্ছে 5z দিয়ে বললাম যে তারপর পাওয়ার 10 এত এর বিস্তৃতিতে x স্কোয়ার y কিউব জেড টু দি পাওয়ার 5 এত এর সহগ কত। তো আমি যখন এর আগের ক্লাসে এই অঙ্কটা দিতাম, দেখা যেত এই অঙ্কটা কেউ করতে পারতো না। আগের অঙ্কটা দিলাম সবাই ধোবাধাপ করে ফেলতো, কিন্তু ভাই এই অঙ্কটা দিলে সবাই আটকে যেত। কেন ভাই? আপনি তো ভাই আমাকে কখনো এরকম অঙ্ক শিখান না যে 3টা একসাথে দিয়ে, কেন? কারণ সবাই এই পর্যন্ত করতে পারতো যে 2x তারপরে তারা স্কোয়ার দিল, তারপর তোমার 3y তারপর তারা তোমার 3 দিল, আর 5z তারপর তারা তোমার 5 দিল। এবার তারা এখানে এনসিআর এই জায়গাটা তারা আসে আটকে যেত। কেন আটকে যেত ভাইরা? কারণটা হচ্ছে সেখানে 2 দিবে নাকি 3 দিবে নাকি 5 দিবে, এটা একটা কনফিউশন হয়ে দাঁড়াইতো। এখানে কি দেবো? আপনি তো বলছেন যে যখন দুইটা পদ তখন আমি যে কোনো একটা দিলে হবে, হয় 8 দিলে হবে, মানে হয় 8 দিলে হবে, নাহলে a - 8 দিলে হবে, কোনো সমস্যা নেই, অ্যান্সার মিলবে। কেন? কারণ এটা হচ্ছে সম্পূরক সমাবেশ। কিন্তু ভাই যখন 3টা থাকবে তখন আমি কি করব? তখন তো আমার অ্যান্সারটা মিলতেছে না। এই জন্য আমি বলি যে এখানে তুমি এইটা অ্যাপ্লাই করবে। কোনটা অ্যাপ্লাই করবে? দেখো যে n ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল মানে কি 10 ফ্যাক্টোরিয়াল, 10 ফ্যাক্টোরিয়াল, আর প্রত্যেকটা পদের যে পাওয়ারের ফ্যাক্টোরিয়াল আছে সেটা তুমি এখানে অ্যাপ্লাই করবে। 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল।
তার মানে মনে রাখবে ভাইরা যে দুইটা ক্ষেত্রে এনসিআর দিয়ে মিলাই ফেলতে পারতেছো, কিন্তু যখন তোমাকে তারা এরকম 3টা পদ দিবে, দিয়ে বলবে যে এত এর সহগ বের করো, তখন তোমার মাথা পুরো নষ্ট হয়ে যাবে, তখন তুমি কি করবে নিজে জানবে না। তখন মনে রাখবে ভাই এনসিআর বলতে আমি তোমাকে ঠান্ডা মাথা বুঝেছিলাম মোট ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই প্রত্যেকটা পদের পাওয়ারের ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে হলো মোট ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল, আর প্রত্যেকটা পদ হচ্ছে 1টা 2টা 3টা প্রত্যেকটা পদের পাওয়ারের ফ্যাক্টরিয়ালগুলো এখানে আমরা গুণ করে দিব। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে সাস তোমাকে এখন 3টা পদ বা 4টা পদ বা 5টা পদ যাই বলুক না কেন, এত বিস্তৃতি বললে চোখ বন্ধ করে অ্যান্সার বলে দিতে পারবে। তো তোমরা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ওকে তোমরা আমাকে একটু জানাও যে জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, বা আমি যে তোমাদের এখানে এভাবে জিনিসটা বুঝালাম তোমরা এই জিনিসটা আসলে বুঝতে পারছো কিনা। ওকে, তোমরা অনেকে 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 লিখেছো যে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ওকে, ওকে, অনেকে লিখছো যে ক্লিয়ার বলে, এবং এগুলো কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সব বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। আর তোমরা কিন্তু জানোই যে আমাদের ঢাবি তুখোর ব্যাচ, অথবা তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য স্বপ্ন হয়ে থাকে, আর অনেকে যদি তোমাদের মেডিকেল পরবর্তী প্রিপারেশনটাকে তোমরা অনেকে ঢাবি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো, কারণ অনেকে আবার তোমাদের ডেন্টালে যাওয়ার ইচ্ছাও নেই, আর এএমসিতে তোমরা জানো যে অনেক সিট কম থাকে, এই জন্য অনেকে ভার্সিটির দিকে মুভ করতেছে। তো আমার এরকম অনেক স্টুডেন্টের সাথে কথা হয়েছে, তো আমি তখন তাদেরকে বলি যে তুমি অবশ্যই তোমার আর্মি মেডিকেল এবং তোমার ডেন্টাল মেডিকেলে এখানে তুমি তো প্রিপারেশন নিতে থাকবে, কিন্তু এর পরবর্তীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এরপর তুমি যদি ভার্সিটির প্রিপারেশন নিতে থাকো, তাহলে তোমার কিন্তু একদম প্রেশার পড়ে যাবে, যে প্রেশারে তোমার চান্স কখনোই 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 সম্ভব হবে না। তাই আমি ডিরেক্টলি বলে দিই, কারণ আসলে অনেক প্রেশার ভাইয়া। তো এই জন্য আমি বলছি সাধারণত যে তুমি এখন থেকে তোমার যেহেতু বায়োলজি কেমিস্ট্রি তুমি মেডিকেলের জন্য পড়ে আসছো বেশি করে, এই জন্য তুমি ফিজিক্স আর ম্যাথটাকে তুমি পাশাপাশি যে কোনো একটা সাবজেক্ট কমপ্লিট করে ফেলো। তোমার মেডিকেলের পাশাপাশি তুমি হয় ফিজিক্স অথবা কেমিস্ট্রি যে গাণিতিক যে তোমার অঙ্কগুলো আছে সেটা তুমি এখন থেকে কাভার করে ফেলো, যে কোনো একটা সাবজেক্ট তুমি 30 তারিখের মধ্যে বা এই মাসের মধ্যে একটা সাবজেক্ট কমপ্লিট করে ফেলো, এরপরে মাসে গিয়ে তুমি আরেকটা সাবজেক্ট কমপ্লিট করতে পারবে, তখন তোমাকে এতটা প্রেশার মনে হবে না। কিন্তু ফিজিক্স আর ম্যাথ যখন তুমি নতুন করে করতে যাবে, তখন তোমার কিন্তু ঝামেলায় পড়ে যাবে। আর তোমরা কিন্তু জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু ফিজিক্সে কিন্তু তোমার থিওরিটিক্যাল যে প্রশ্ন আছে সেটা কিন্তু খুবই কম আসে, ম্যাক্সিমাম হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রশ্ন। আর ম্যাথের মধ্যে তো আজীবন ম্যাথ আসবে, এখানে তুমি কোনো থিওরি পাবে না, সবই ম্যাথ। তো এই জন্য বলে যে তুমি এখন থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি পাশাপাশি পড়া শুরু করে দাও, এটা তোমার জন্য কিন্তু অনেক ভালো হবে। এবার আমাদের কেস 1 কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের পরবর্তী যে টাইপটা আছে, সেটা হচ্ছে এক্স মুক্ত বা এক্স বর্জিত, অথবা এক্স এর উপর নট, তুমি যাই বলো না কেন, সেটা আমরা চলে আসছি এক্স মুক্ত এক্স বর্জিত, বা আমরা এক্স এর উপর 0 বলি, এরকম সংক্রান্ত। তো চলো এই টাইপটা মনে রাখবে ভাইয়া, এই টাইপটার জন্য তোমরা এতক্ষণ যারা আসো তাদেরকে বলে যে এই টাইপ থেকে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে বাংলাদেশের অল ভার্সিটি, পৃথিবীর এমন কোনো ভার্সিটি নাই যে ভার্সিটিতে কিনা এই টাইপটা থেকে প্রশ্ন আসে নাই। আবারও বলতেছি, মানে পৃথিবী বলতে অ্যাকচুয়ালি বাংলাদেশকে বোঝাচ্ছি আমি এখানে, যে বাংলাদেশে এমন কোনো ভার্সিটি নাই যে ভার্সিটিতে কিনা এই টাইপটা আসে না। তো তুমি লিখে রাখতে পারো যে এই টাইপটা হচ্ছে তোমার বাংলাদেশে তুমি যদি 3টা ভার্সিটিতে এক্সাম দাও, একটাতে কমন পাবে, মানে গুচ্ছ, আবার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তো যেগুলো আলাদা আছে কৃষি ইউনিভার্সিটি, তো এগুলোর মধ্যে তুমি পরীক্ষা দিলে কোনো না কোনো জায়গাতে এই টাইপটা যে পাবা, সেটা আমি তোমাকে 100% চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তো এরকম আমি অনেকগুলো টাইপে তোমার চ্যালেঞ্জ দিয়ে দিই যে এই টাইপ থেকে আসবে, এবং দেখা যায় আজীবনে আসে, এটা আসবে। কারণ আসলে 2016 সাল থেকে অ্যাডমিশন নিচ্ছি, তো তখন থেকে এখন পর্যন্ত দেখে আসতেছি, তার মানে আমি বলতে পারি যে হ্যাঁ এটা থেকে আসবে। আবার বলেন ভাইয়া কি সব জানতা হয়ে গেছে নাকি, সবই জানে? হ্যাঁ ভাই, আমরা যারা অ্যাডমিশন এতদিন ধরে করাচ্ছি আমরা অনেক কিছুই জানি, কিন্তু শুধুমাত্র কোশ্চিনটা করি না, বাট কোশ্চিনের প্যাটার্নটা আমরা বলতে পারি যে এইরকম টাইপের প্রশ্ন হবে। আর ভার্সিটিগুলো সাধারণত তোমার এমন করে না যে আহামরি আকাশ থেকে কোশ্চিন নিয়ে চলে আসে, বা অন্যান্য দেশ থেকে প্রশ্ন আমদানি করে, এরকম কোনো কিছু না।
তারা এমন সব টাইপগুলোকে সিলেক্ট করে যে টাইপগুলো সাধারণত স্টুডেন্টরা সচরাচর তোমার গতানুগতিকভাবে বইয়ের সাথে বলো বা ভার্সিটির প্রশ্ন ব্যাংকের সাথে বলো তাই এগুলো করে আসতেছে, এরকম টাইপে দেয়। আবার এরকম অনেকে আছে যে আমার তো সবই পারতে হবে বা সবই পারা লাগবে না ভাইয়া, তুমি জাস্ট 70 থেকে 80% পাও, তোমার এতেই চলবে, এর বেশি লাগবে না। কারণ লোভে পাপ পাপে মৃত্যু, এটা আমরা জানি মনে হয়, কিন্তু ভাইয়া তোমার পরীক্ষার ক্ষেত্রে জিনিসটা কিন্তু উল্টা হয়ে যায়, লোভে পাপ পাপে ফেল। কারণ তোমরা যারা মেডিকেলের প্রিপারেশন মেডিকেলের পরীক্ষা দিয়ে আসছো, এই যে ভাইয়া 2-3টা আমি এক্সট্রা দাগাবো বা 5টা বা 10টা এক্সট্রা দাগাবো, অনেকে এরকম করে হিসাব করে। আমি যদি 10টা এমসিকিউ বেশি দাগাই, তার মধ্যে আমার যদি 5টা এমসিকিউ হয়ে থাকে আর 5টা যদি আমার ক্রস যায়, তাহলে এই ক্রসের জন্য আমার কত মার্ক যাবে? 1.25, এত মার্ক মাইনাস হবে, এত মার্ক মাইনাস হবে। কেন? গান প্রতিটার জন্য যদি 0.25 করে থাকে, তাহলে আমার এত মার্ক মাইনাস হবে। আমি তাদের হিসাব দেখে এতটাই নিজেকে বলদ মনে হয় যে তারা এতই কম হিসাব পারে, এতই কম হিসাব পারে কেমনে? যে 10টা হুদায় দাগাবে, তার মধ্যে 5টা হবে সঠিক, এই 5টা সঠিকের জন্য সে পাবে 5 মার্ক, আর 5টা সে করবে ভুল, এই 5টা ভুলের জন্য তার যাবে 1.25 মার্কস কত। তাহলে সে বলে আরে আমার তাহলে অনেক লাভ হয়ে গেছে, 5 মার্ক, আর এখান থেকে 1 - 1.25, তাহলে আমার অনেক লাভ হয়ে গেছে। ভাইয়া তোমার একটা এমসিকিউ কেটে যাওয়া বা একটা এমসিকিউ ভুল যাওয়া মানে তোমার 0.25 কিন্তু নেগেটিভ হওয়া না, তোমার একটা এমসিকিউ ভুল যাওয়া মানে তোমার হচ্ছে -1.25 তোমার টোটাল মার্কস থেকে কাটা যাবে। ভাই এটা আবার কেমন হিসাব? তুমি যে প্রশ্নটা ভুল করছো সেটার মার্ক ছিল হচ্ছে 1, আর ওই যে 1 মার্ক তুমি ভুল করছো তার জন্য হচ্ছে 0.25 নেগেটিভ। তার মানে অ্যাকচুয়ালি একটা প্রশ্ন ভুল করা মানে তোমার 0.25 কাটা না ভাইয়া, একটা প্রশ্ন ভুল করা মানে তোমার -1.25 তোমার জীবন থেকে চলে গেছে। তাহলে এখন তুমি আমাকে বলো যে এরকম তুমি যদি 4টা ভুল করো, তাহলে 4টা ভুলের জন্য তোমার যাবে হচ্ছে 5 মার্ক, আর তুমি যদি 5টা ভুল করো তাহলে তোমার যাবে হচ্ছে 6.25। তাহলে তোমার আলটিমেটলি লস নাকি লাভ? লস নাকি লাভ? এটাই ভেবে হিসাব করবা যে 5টা 10টা আমি হুদায় দেখাইছি, 5টা সঠিক 5টা ভুল, 5টা ভুলের জন্য এটা মনে কাটা হবে। 5টা ভুলের জন্য তোমার অ্যাকচুয়ালি 6.25 মার্কস কিন্তু চলে গেছে, আর 5টা সঠিকের জন্য 5 মার্ক। তো তোমার এই যে তুমি 10টা দাগাইছো, এই 10টা দাগানোর পরে তোমার আলটিমেটলি লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? তোমার আলটিমেটলি কিন্তু লস হচ্ছে -1.25। তো তুমি যদি এই 10টা এমসিকিউ না দাগাইতা, যদি নাই দাগাইতা, তাহলে কি তোমার কি ওই -1.25, যে 6.25 এখানে 5, তাই তোমার যে -1.25 যে তোমার বেঁচে গেল, সেটা কি তোমার পজিশনটা কি কয়েক হাজার উপরে নিয়ে আসতে পারতো না? মনে রাখবা ভাইয়ারা যে ম্যাক্সিমাম সময় মনে রাখবা যে 0.25 বা 0.50 এই মার্কসটার জন্যই তোমার সিরিয়াল কিন্তু কয়েকশো থেকে কয়েক হাজার কিন্তু পিছায় পড়তে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। সো ভুলভাল হিসাব করবা না, তুমি লোভে পাপ পাপে যে ফেল, এই কথাটা মাথার মধ্যে সেট করে নিয়ে দেন পরীক্ষার হলে ঢুকবা। কারণ আসলে লোভ জিনিসটাই তোমাকে কিন্তু ফেল করতে বা তোমাকে ওই ভার্সিটিতে চান্স না পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করে। তো এই জন্য আমি সবসময় ক্লাসে একটাই বলি, ভাইয়া তুমি যতটুকু পারো, তুমি ততটুকুই দাগায় আসো। আর তোমাকে দাগায় আসার পর বলতে হবে না যে হ্যাঁ আমার 90টার মধ্যে এতগুলা ভুল যাবে, আমার এতগুলা কারেক্ট হবে। বা পরীক্ষা দিয়ে আসার পরে তুমি নিজেও জানো যে তুমি জীবনে কতগুলো ভুল করে আসছো, কারণ তুমি যার সাথে মিলাও না কেন এটা সঠিক না। তুমি যদি সঠিক অ্যান্সারগুলোর সাথে মিলাও, তা তুমি দেখবে তোমার এক্সট্রা 5-6টা ভুল হয়ে গেছে। কারণ তুমি যত মার্ক তুমি কাউন্ট করতে তুমি এত মার্ক পাবা, তুমি অত মার্ক পাবা না, তার থেকে আরো 10 মার্ক কমিয়ে দিবা। বুঝতে পেরেছো? আসলে হিসাবটা এরকম করে হয়। তা আমি আবারও বলতেছি ভাইয়া, 10টা ভুল বা 10টা আমি হুদাই দাগাতে যাব না, কারণ আলটিমেটলি আমার -1.25 আমার জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, তোমরা অনেকে মেল দিচ্ছ কেন? আচ্ছা সবাই ওকে, তো যাই হোক সমস্যা নেই, আমরা অবশ্যই লোভে বা পাপে ফেল এই কাজটা কখনোই করব না। একজন লিখছে যে আচ্ছা
এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের যে মেইন টাইপটা ছিল, যেটা বলছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি আসা একটা টাইপ, সেই টাইপটা নিয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথমে আসো আমরা প্রশ্ন থেকে কিভাবে সূত্র বানিয়ে ফেলবো সেটা নিয়ে আগে কথা বলি। আবারও বলতেছি, প্রশ্ন থেকে কিভাবে সূত্র বানাবো সেটা আগে আমরা কথাবার্তা বলি। তো চলো আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো এটা হচ্ছে আমাদের কেস 2, কেস 2। ওকে, তো আমি এখানে একটু আমার দেখে দেখে লিখি, আমি যেটা আমি ভুল না লিখতে পারি। তারপর ছিল এন, এত এর বিস্তৃতিতে আর প্লাস 1তম পদে এক্স টু দি পাওয়ার এম এর সহগ বিদ্যমান থাকলে টি আর প্লাস 1তম পদ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর, আর বি টু দি পাওয়ার হচ্ছে আর। ওকে, তো এটা কিন্তু তোমার ঠিক ওই আগের সূত্রের মতোই আমি ওই কাজটাই করলাম, যেখানে যা ছিল আমি তাই লিখলাম। তো এখন তোমরা বলো ভাইয়া তাহলে আপনার আগের টাইপের সাথে এই টাইপের অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়? আসলে আমরা একটু পার্থক্যটা দেখাই। এর আগের টাইপে আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে ভাইয়া একটা এক্স থাকবে। কটা এক্স? একটা এক্স থাকবে। আর আরেকটা কি থাকবে? একটা যে কোনো কিছু থাকতে পারে, ওয়াইও ছিল, জেডও ছিল, অথবা তোমার একটা ধ্রুবক সংখ্যা থাকতে পারে। কিন্তু ভাইয়া এই যে কেস 2টাতে আসছি, এই কেস 2 এর মধ্যে মনে রাখবা যে দুইখানা পদ দিবে তোমাকে, সেই দুইটা পদের মধ্যে এক্স থাকবে। দেখো দুইটা পদের মধ্যে কি আছে? এক্স আছে। তো যখন তুমি দেখবা যে দুইটা পদের মধ্যে এক্স আছে, তখনই বুঝে নিবা যে আচ্ছা ঠিক আছে ভাই, তো এখানে সহগ নির্ণয়ের ক্ষেত্রে তোমার শ্রেণী বিভাগ করছিল, তার মানে এই প্রথম কেস ছিল এটা, দ্বিতীয় কেস হলো এটা, তার মানে এটা হলো দ্বিতীয় কেসের মধ্যে পড়ছে। তো এটা যে সবসময় এক্স মুক্ত বা এক্স বোঝাতে তা না, কিন্তু এখানে এক্স একটা পাওয়ার দিবে, যে কোনো একটা পাওয়ার থাকতে পারে কিন্তু। বাট আমি তোমাকে জাস্ট এটাই বললাম যে এটা তার বেশি আসে। তো এটা বুঝলে ওটা ইজিলি পারবা, সমস্যা নেই। তাহলে আর সূত্র কেমনে আসছে এর আগে আমি তোমাকে বলছিলাম যে সূত্র কেমনে আসছে। তো যদি কখনো দেখো যে ভাই দুইটা পদের মধ্যে এক্স দিয়ে দিচ্ছে, তখন কি হবে? পার্থক্যটা হলো এখানে। তখন কি হবে? তখন মনে রাখবে ভাইয়া যে এইখানে তোমাকে প্রথমেই একটা কাজ করতে হবে। সেটা কি কাজ? সেটা হচ্ছে আর এর মান বের করতে হবে। এই যে আর এর মান বের করতে হবে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় তোমার যে আগে 1 নাম্বার কেস করাইছি, অনেক ওই 1 নাম্বার কেসের মধ্যে মাথা চুলকে বলে আর এখানে আর এর মান বের করতে হবে। 1 নাম্বার কেসে তোমাকে আর এর মানটা বের করার দরকার নেই, কিন্তু আমরা ডিরেক্টলি করতে পারছি। বা যখন তুমি দেখবে যে তোমার দুইটা পদের মধ্যে এক্স আছে, তখন প্রথমে তুমি আর এর মান বের করবে। আর এই আর এর মান বের করার জন্য আমরা কিন্তু ইন্টারমিডিয়েটের মধ্যে কিন্তু বিশাল বড় একটা তোমার নিয়ম দিয়ে কিন্তু আর এর মানটা বের করছি। কিন্তু ভাইয়া যখন তুমি অ্যাডমিশনে রিটেন বলো বা এমসিকিউ বলো, আবার বলছি রিটেন বা এমসিকিউ যে কোনো জায়গাতে তুমি আর এর এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে প্রথমে মনে রাখবা যে তোমাকে আর এর মান বের করতে হবে। কার মান বের করতে হবে? আর এর মান। আর এর মান একবার বের করে ফেলতে পারলে এই আগের যে আমরা ফর্মুলা শিখেছিলাম, ওই আগের ফর্মুলা দিয়ে আমরা খুব শর্টকাট অঙ্কটা করে ফেলতে পারবো। তা আমরা জানি যে এখানকার তোমার সূত্র হচ্ছে এন পি মাইনাস এম পি মাইনাস হচ্ছে কিউ, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্র কি? এই যে ঠাড়ায় মুখস্থ, তোমার ইয়াসিন ভাই বলে না তো ঠাড়ায় মুখস্থ করতে হবে, এটা ঠাড়ায় মুখস্থ করতে হবে। সূত্র কই থেকে আসছে এটা জানা দরকার নেই, এটা প্রমাণ আছে এবং এটা তুমি রিটেনে অ্যাপ্লাই করতে পারবে, স্যারে তোমাকে 1 মার্কও কাটতে পারবে না। এনপি মাইনাস এম ডিভাইড বাই পি মাইনাস কিউ। এখানে একটা কথা বলে দিই, এই যে আর এর মানটা আছে না, এই যে আর এর মানটা তুমি যে বের করবে না, এটা আজীবন পজিটিভ পূর্ণ সংখ্যা হবে। পজিটিভ কি সংখ্যা? পজিটিভ পূর্ণ সংখ্যা হবে। কতদিন পর্যন্ত এটা হবে? আজীবন হবে। আর এর মান যদি ভাই ভগ্নাংশ বা নেগেটিভ হয়, তখন বলবা যে এটা সহগ হচ্ছে 0। কারণটা কি? আর এর মান আজীবন পজিটিভ পূর্ণ সংখ্যা হবে। ওকে, বুঝলাম ভাইয়া। তাহলে এখন ভাইয়া কথা হচ্ছে যে এই যে এন পি এম পি কিউ এগুলো কি বুঝায়? বুঝাতে যাচ্ছে ভাই যে এন বলতে এখানে মোট পাওয়ার এন। পি মানে কি? পি মানে হচ্ছে প্রথম পদের চলকের পাওয়ার। ঠিক আছে। এম আবার কি ভাইয়া? এর মধ্যে তোমাকে প্রশ্নে অ্যাকচুয়ালি কার সহগ বের করতে বলছে? এক্স বর্জিত নাকি এক্স টু পাওয়ার 2 এর নাকি এক্স এর উপর 10, কার পাওয়ার বা কার সহগ বের করতে বলছে, সেটাই বোঝাচ্ছে এখানে এম। আর নিচে পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ আছে, এই পি মাইনাস কিউ মানে কি? পি মাইনাস কিউ মানে হচ্ছে তোমার এই যে কিউ হচ্ছে তোমার কি বলতে পাওয়ারটা। তো এখানে মনে আমি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে তোমার যে এখানে পি প্লাস হবে আর কি, পি মাইনাস হবে তখনই যখন এটা আমাদের ভগ্নাংশ হবে, আর এমনি নর্মাল তোমার এটা প্লাস হবে, পি প্লাস কিউ। আমি তা একটু চেক করে নি, দাঁড়াও। না, পি মাইনাস কিউ ঠিক আছে, ঠিক আছে ভাই, সব ঠিক আছে, সূত্র ঠিক আছে। ওকে,
আর পি আর কিউ মানে কি? পি মানে হচ্ছে প্রথম পদের চলকের পাওয়ার, আর কিউ মানে হচ্ছে কি দ্বিতীয় পদের চলকের পাওয়ার। তো আমি আশা রাখতে পারি যে তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে এরকম 2 নাম্বার কেজের ক্ষেত্রে যখন এই দুইটা পদের মধ্যে এক্স থাকবে, দুইটা পদের মধ্যে এক্স থাকবে, তখন চোখ বন্ধ করে প্রথমে আমাকে আর এর মানটা বের করতে হবে। চোখ বন্ধ করে আর এর মান বের করলাম, করার পরে সেখান থেকে আমরা খুব সহজে আগের নিয়ম অনুযায়ী আমরা সহগটা বের করে ফেলতে পারবো। তো ভাইয়া চলো আমরা দেরি না করে একটা অঙ্ক ধাপাধাপ করে ফেলি, যেটা আমাদের ঢাকা ভার্সিটিতে আসা একটা ম্যাথ। এটা বুঝতে পারলে আশা করি তোমরা সব অঙ্ক বুঝতে পারবে। সে একটা সহজ অঙ্ক লাগবে। ওকে, পাইছি। এক্স মাইনাস 1/x, এবার আমি নিয়ে আসছিল মাইনাস, এত এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদটি কত? এক্স বর্জিত পদটি কত? এক্স বর্জিত পদটি কত? ওকে, এটা করার পর আমরা ছোট্ট একটা গল্পে চলে যাব। একটু রেডি থাকো। এই ম্যাথ করার পর আমরা ছোট্ট একটা গল্পে যাবো, এরপর তোমাদের একটা কাজ থাকবে। খুব 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 ভালো মতন করে অঙ্কের আগে বুঝে ফেলো। ওকে, প্রথম কথা হচ্ছে যে আমাকে তারা যে ম্যাথ, এটা ঢাকা ভার্সিটিতে আসে একটা ম্যাথ, আমাকে তারা যে ম্যাথটা দিয়েছে সেখানে তারা বলছে যে এক্স বর্জিত পদটি কত। কারণ এক্স বর্জিত মানে আমরা বুঝে নিব যে ভাইয়া এক্স এর পরে তারা 0 বোঝাচ্ছে, এক্স এর পরে 0 বোঝাচ্ছে। ওকে, তো প্রথমেই দেখা যাচ্ছে এখানে এক্স, এখানে দুটা পদে যেহেতু এক্স আছে, তার মানে আমাকে প্রথমে চোখ বন্ধ করে আর এর মানটা বের করতে হবে। আসো আর এর মানটা বের করি। আর ইকুয়াল টু, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এন এর মান কত ভাই? এন এর মান হচ্ছে 12। পি মানে কি ভাই? পি মানে ছিল আপনার প্রথম পদের চলকের পাওয়ার। প্রথম পদ এটা, তার চলক হচ্ছে এক্স, পাওয়ার হচ্ছে কত? 1। পাওয়ার নাই মানে ভাই পাওয়ার তো নাই ভাই, পাওয়ার না মানে পাওয়ার 1 আছে, এই যে 1। এরপর কি ভাই? একটা মাইনাস আজীবনের জন্য মাইনাস। আর ভাই এম যেন আপনি কি বলছিলেন? এম মানে বলছিলাম ভাইয়া যে এই যে কি বের করতে বলছে, কার সহগ ভাই? এক্স বর্ধিত, তার মানে এক্স এর উপর 0, তার মানে এম এর মান হচ্ছে এখানে 0। এই যে 0 বসাই দিলাম। নিচে কি ছিল ভাই? নিচে ছিল হলো দুইটা পাওয়ারের বিয়োগফল। ওকে, তাহলে প্রথমটার পাওয়ার হচ্ছে এখানে 1। এখন যখন আমি দ্বিতীয়টা পাওয়ার নেব তখন মাথায় হাতে ভাই দ্বিতীয় পাওয়ারটা নিচে, দ্বিতীয় পাওয়ারটা তো নিচে আছে, এখন কি হবে? আচ্ছা, তুমি একটু চিন্তা করো তো যে যদি এটা কখনো এমনি থাকতো 1/bx3, তাহাকে তুমি কেমনে লিখিতা? অবশ্যই পারবা। কীভাবে লিখতে হবে এটাকে? তুমি এটাকে বলতে যে ভাইয়া আপনি এটাকে একটা কাজ করেন। কি কাজ করবেন? আচ্ছা, বিটাকে উপরে দিলাম। আপনি এটাকে এমনি লেখেন, যেহেতু এক্স কিউবটা এক্স এর উপর পাওয়ার কিউ আছে, তাহলে ভাই আপনি এটাকে এমনি লিখতে পারেন যে bx - q, কারণ নিচ থেকে ভাই উপরে গেলে মাইনাস হয়ে যায়, সবাই জানি। তার মানে ভাইয়া, তার মানে আমি তোমাকে বলতে চাচ্ছি যে এখানে যেহেতু একটা 1 আছে, এই পাওয়ারটা তুমি যখন উপরে চিন্তা করো তাই তুমি কিন্তু বলবা যে -1। কেন? কারণ দেখো যে এটার পাওয়ার হচ্ছে 1, এটাকে তুমি যদি এটা সমান করে লিখতে চাও তাহলে 1 পাওয়ার যদি উপরে উঠে যায় তাহলে কি হবে বলতো? এক্স ইনভার্স 1 হয়ে যাবে। সো আমাদের একটা মাথায় রাখবো সময় যে একটা পাওয়ার উপরে একটা পাওয়ার যদি নিচে হয় তাহলে নিচেরটা এখানে সবসময় কিন্তু ভাই একটা মাইনাস দিবা। তাই এখানে যদি কখনো তোমার স্কোয়ার থাকতো তাহলে কি বলতা যে 1 মাইনাস তো আজীবনের জন্য, আর এই 2টার ক্ষেত্রে 2 লেখা যাবে না, -2 লিখতে হবে। উপরে নিচে থাকলে মাইনাস লিখবা। ওকে, আমি আশা করি তোমাদের জিনিসটা বুঝতে পারছি। তাহলে এখন এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 6 ডিভাইড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে কত? 3। তো আমরা এই জিনিসটা ক্লিয়ার যে ভাইয়া এখানে আর এর মান হচ্ছে 3। ওকে, গুড। এখন আমরা কিন্তু এখানে যদি তোমাকে এখন প্রশ্ন করা হয় তাহলে ভাইয়া বলো তো, কি বলো তো ভাইয়া, তোমরা বলো তো যে এখানে এটা কততম পদ? এটা কততম পদ? তো যদি ভাই কখনো বলা হয় এটা কততম পদ, শুধুমাত্র একটা কথা মাথায় রাখবা, এখানে তোমার যা থাকবে তার সাথে তুমি 1 যোগ করে বলবা যে এটা হচ্ছে এততম পদ। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে আর এর মানটা বের করার পরে আমরা তার সাথে 1 যোগ করে বলে দিতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কততম পদ। এটা হচ্ছে আমাদের কি বলতো? চতুর্থতম পদ। যদি কখনো বলা যায় কততম পদ, কততম পদ, তো আমরা কিন্তু জানি যে কততম পদ মানে হচ্ছে tr+1, তাই না? এটা tr+1, তাহলে আর এর মান কত? 3, তার মানে এটা হচ্ছে কত পদ? চতুর্থ পদ। চতুর্থ পদ। আমি আবারও বলতেছি যে আর এর মানটা বের হয়ে গেলে তুমি কিন্তু এখানে বলে দিতে পারবে যে এটা কততম পদ, মানে এটা কয় নাম্বারে আছে। আমি কিন্তু বলিনি যে এখানে টোটাল কতগুলো পদ, আমি বলছি এখানে এটা কততম পদ, এটা কয় নাম্বারে আছে। ঠিক আছে, এটা হলো 4 নাম্বারে আছে। ওকে, যাই হোক, তো আমি এখানে আর এর মানটা বের করে ফেলছি। ভাই এখন আমি অঙ্কটা কিভাবে করবো? অঙ্ক তো এখানে প্রায় শেষ তোমার। এখন দেখো তুমি কি করবা, ভালো মতো বুঝো। এক্স বুঝতে না কি বুঝতে আমার এত দেখার দরকার নাই, আমি প্রতিটা অঙ্ক এক নিয়মে করব। চোখ বন্ধ করে এখানে যা আছে আমি এখানে গুণ আকারে লিখবো, চোখ বন্ধ করে। x - 1/x,
ভাই মাইনাসটা কই থেকে আসলো? আমি কিন্তু প্রথমে বলছিলাম যে ভাইয়া যে প্লাস নাকি মাইনাস এটা দেখে এখানে বসাবা, প্লাস হলে তো লেখা দরকার নেই, মাইনাস হলে লিখতে হবে। তাহলে এই দুটা পদকে আমি এখানে চোখ বন্ধ করে গুণ করে লিখে দিলাম। এবার তোমাকে এখানে আর এর মানটা কত? ভাই আর এর মানটা 3, তাহলে সেই 3 এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলাম। আর এর মান কি 3 কি ঠিক আছে আমার ক্যালকুলেশন? দেখছো কি ভুলটা করছি? এখানে কত হবে? 2 6, বাহ কত সুন্দর ভুল করছে দেখছো। তো যাই 12 একে 6, ওকে 12/2 তার মানে হলো 6, হ্যাঁ অ্যান্সার 6। আমি এখানে 6 লিখে মানে একবারে লিখতে যাই ভুল করছি। এবার তোমরা ভুল করবে না, দেখো আমি কিন্তু মাথায় সেট করছি যে এটা অ্যান্সার 6, মাথায় আমি সেট করে ফেলছি অ্যান্সার 6, কিন্তু আমি কি করছি দেখো যে 6/2 লিখে 3 করে ফেলছি। তো এই জন্য আমি অনেক সময় বলি যে তুমি আসলে ধাপে ধাপে আগাও, লাইন স্কিপ করলে আমার মতো তুমি ভুল করে ফেলতে পারো। আমি তো তোমার মানে এখন তার পরীক্ষার হলে নাই, তারপরে আমি ভুল করলে এটা কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু ভাই তুমি যখন ভুল করে পরীক্ষা হলে কি কিন্তু তোমাকে আমি যে কমেন্ট চেক করলে দেখবো যে এখন অনেকে বলছে ভাই আপনি ভুল করছেন। কিন্তু ভাই তুমি যখন পরীক্ষার হলে ভুল করবা তখন কিন্তু তোমাকে কেউ বলবে না যে ভাইয়া তুমি ভুল করছো। ওরা খুশি হয়, আরে এই তো ভুল করছে, চান্স পাবে না, এরকম করে বলবে। তো যাই হোক এই জন্য তোমরা চেষ্টা করবা যে জিনিসটাকে ধাপে ধাপে করার জন্য। তুমি ভুল করলে কেউ তোমাকে হেল্প করবে না, কিন্তু আমি ভুল করলে এখানে যতজন লাইভ করতে সবাই আমাকে হেল্প করবা। ওকে যাই হোক, তো এটার অ্যান্সার হচ্ছে কত? 6। তো এখন এই 6 কথায় বসাই, 6 কথায় বসাই যে কোনো জায়গায় বসাই দাও। তাহলে 6 আমি এখানে বসাইলাম, তাহলে এখানে 6 ছিল এখানে 6 হবে। কেন ভাইয়া এখানে 6 ছিল এখানে 6 হবে? কারণ ভাইয়া এখানে 6 বসলে এখানে 6 বসালে এই কারণে এখানে 6 আর 6 যোগ করলে কত হয়? 12 হয়। আগের নিয়ম। এবারে এনসিআর মানে কত? 12c। আর বলতে এটা বা এটা তুমি যে কোনো একটা বসাও, হয় n - বা r 6। তো এক্স বুঝতে মানে অ্যাকচুয়ালি এই পার্টটা কাটে যায়, এটা অনেক সময় অনেকে লিখতে বলে না, আমি বলি কারণ এরপর তো আমরা আরও অনেক নিয়ম করবো তখন কাজে লাগবে। তো দেখো যে এটা কিনা অ্যাকচুয়ালি কাটাকাটি হয়ে যায়, এখানে পজিটিভ আসবে 1/x আর x/c মানে কাটাকাটি চলে যায়। তো এটাই থাকবে শুধুমাত্র অ্যান্সার যে 12c6, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার। তো আমি যেটা আরেকবার রিভিউ দিয়ে প্রথমে চোখ বন্ধ করে আর এর মানটা বের করে ফেলবো এই সূত্র অনুযায়ী। এরপর আমাদের সূত্র কি যে এখানে যা থাকবে চোখ বন্ধ করে লিখতে হবে যে x × 1 - 1/x যা আসে লিখলাম। কারণ আর এর মান তুমি ইচ্ছা করলে এখানে বসো বা ইচ্ছা করলে এখানে বসো, তোমার ইচ্ছা, আমি এখানে মানা করবো না, হয় এখানে বসো বা না এখানে বসো তোমার ইচ্ছা। তবে এমনভাবে দুটাকে লিখবা ধরো তোমার আর এর মান 5 বের হচ্ছে, সাপোজ আর এর মান 5, তুমি হয় 5 এখানে বসাবা, তাহলে এখানে কত বসাতে বলতো? 7, 7 5 কত হয়? 12 হয়। আর এখানে তুমি 6 তুমি এখানে কি লিখবা? হয় 7 লিখবা বা কিংবা 5 লিখবা, অ্যান্সার সেম হবে। কেন ভাই কেন অ্যান্সার সেম হবে? কারণ সম্পূরক সমাবেশ। আমরা কিন্তু জানি যে ভাইয়া 10c2 = হচ্ছে 10c8, এটা কিন্তু একটা সম্পূরক সমাবেশ। কেন? কারণ 10 থেকে 2 গেলে কত হয় বলতো? 8 হয়। এটা একটা সম্পর্ক। আরেকভাবে আমি বলতে পারি যে 10c3 আর এখানে তাহলে কত হবে? 10c7। কেন? কারণ 10 থেকে 7 গেলে কত হয়? 3 হয়, ঠিক আছে। আর 7 আর 3 10 হয়। ওকে, তো যাই হোক, তো এটা সম্পূরক সমাবেশ, তুমি যে কোনোভাবে লিখতে পারো। তো যাই হোক আমরা আশা করি এত কিছু বুঝতে পারছি যে আমরা এখানে আর এর মানটা বের করে আমরা যে কোনো একটাতে বসা দেবো, তারপর তুমি আরেকটাতে লিখে ফেলতে পারো। বা নর্মালি আমি সবসময় বলি তুমি এখানে যে দ্বিতীয় পদ আছে তার উপরে তুমি পাওয়ারটা দিয়ে দাও, তাহলে এটা কাটাকাটি চলে যাবে ভাইয়া। তাহলে 10c6 হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। ওকে, তো ওকে, যারা আরেকবার বলতে তারা তোমার লাইভটা পরবর্তীতে আবার ইউটিউবে দেওয়া হবে, সেখানে তোমরা দেখে নিবে, কারণ আমি এটা আসলে অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি। ওকে, তো যাই হোক এই ক্লাসে ফিজিক্সে একটি মজা দেখতে চাইলে কাব্য ভাইয়া আমাকে ক্লাসে কল করতে হবে, নইলে সেধে যাবো না ক্লাসে। তবে পিওর ফিজিক্স দেখতে পারবা, অনেক টেস্ট হবে এক্সপিরিয়েন্স। তো তোমরা তোমাদের ইয়াসিন ভাইকে ডাকো, আমি তো আসলে তো আমার অনেক জুনিয়র অনেক ছোটো, আমার থেকে অনেক ছোটো, তো ওকে তো আমি ডাকতে পারি না, তাই না? ওকে, তো তোমাকে আমি ছোট্ট একটা কথা বলবো। আমি সাধারণত একটা কথা বলছি, সস্তা মোটিভেশনের পিছনে কখনো দৌড়াবো না, কারণ তোমার আসলে সময় নষ্ট হবে। বাট আমি ক্লাসে সাধারণত বলি যে বাস্তবতার সাথে তুমি যত বেশি মুখোমুখি হবা তুমি তত বেশি কিছু শিখতে পারবা। আবার বলতেছি, বাস্তবতার সাথে তুমি যত বেশি মুখোমুখি হবা তুমি জীবনে তত বেশি অর্জন করতে পারবে। কারণ ভাইয়া বাস্তবতার সাথে আমি আবার কিভাবে বেশি পরিচিত হবো, কীভাবে বাস্তবতাকে খুঁজে পাবো? তুমি এখানে ছোট্ট একটা কাজ করবা। তোমার স্বপ্ন কি?
তুমি আমাকে অনেকে বলো যে ভাই আমার স্বপ্ন বুয়েট বা আমার স্বপ্ন ঢাকা ভার্সিটি। ওকে, আমি বোর্ডটা একটু মুছে দিই, কারণ বোর্ডের মধ্যে আমাকে একটু লিখতে হবে। তুমি ধরে নাও তোমার বর্তমানে স্বপ্ন হচ্ছে ঢাবি বা ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি এটা তোমার বর্তমান স্বপ্ন। ওকে, তো এই স্বপ্নটা তুমি অ্যাকচুয়ালি কোথায় বসে বসে দেখতেছো? আমি জানি ক্লাসে এখন সবাই আসো বাসার মধ্যে বসে, সবাই বাসার মধ্যে বসেই তোমরা স্বপ্ন দেখতেছো যে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়বো। তো বাসার ভিতরে তুমি যখন একটা জিনিস স্বপ্ন দেখতেছো, তখন তোমার এই যে স্বপ্নটা ঢাকা ইউনিভার্সিটি, তাহলে এটা কিন্তু বাস্তবের সাথে কিন্তু তোমার বাস্তবতার সাথে কিন্তু তুমি কখনো মুখোমুখি হলে না। আবার বলছি, তোমার স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, সে তুমি বাসায় বসে বসে স্বপ্ন দেখতেছো। বাট তুমি যদি একটু কষ্ট করে একদিনের জন্য হলো, যারা ঢাকার ভিতরে আসছো, ঢাকার ভিতরে বলছি, ঢাকার বাইরে না, যারা একদিনের জন্য হলো তুমি ঢাকা ইউনিভার্সিটির যে তোমার রাস্তাঘাট, যে তোমার মাঠ, যে তোমার টিএসসি প্রান্তর, আদার্স যেগুলো আছে সেগুলো তুমি একটু ঘুরে বেড়াও, এ তোমার পড়ার ক্ষতি হবে না, এদিন পড়ার বেশি অনুপ্রেরণা পাবে তুমি। এতে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার একটা স্বপ্ন আছে, এই স্বপ্নটা তোমার বাস্তবে পরিণত হবে। কিন্তু তুমি যখন বাসায় বসে তুমি করবে না, তুমি দেখবে যে এই মানে বাস্তবতার সাথে মুখোমুখি না হওয়ার কারণে তুমি ঘরের বসে মধ্যে স্বপ্ন দেখতেছো, সেই স্বপ্নটা তোমার খুব একটা বেশি বাস্তবায়িত নাও হতে পারে। বাট এটা যে সবসময় সত্যি হয় তা না। বাট আমি এই জিনিসটা দেখছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি এটা উদ্বুদ্ধ করতে পারি, অনুপ্রেরণা দিতাম যে তুমি আজকে ঢাকা ভার্সিটিতে যাও, তোমার আজকে কোনো পড়ালেখা নেই, তুমি আজকে ঢাকা ভার্সিটি যাবা। বলে কেন ভাইয়া, ঢাকা ভার্সিটিতে কী করবো? আমি যাও একটু ঘুরে আসো। তখন আমি এরকম তোমার 10-12 স্টুডেন্টের উপর আমি এক্সপেরিমেন্ট চালাইছি যে আমি ক্লাসে যাই, অনেক সময় আমি ব্যাস পড়াতাম, তো দেখলাম যে স্টুডেন্টরা পড়াশোনা করে আসে না। আমি তখন বলতাম যে একটা কাজ করো ভাইয়া, তোমরা তো আজকে কারো পড়ার দরকার নাই, তোমরা আমার কাছে না পড়ে তোমরা আজকে ঢাকা ইউনিভার্সিটি যাই ঘুরে আসো। খুব খুশি হতো সবাই। তো তারা ঢাকা ইউনিভার্সিটি ঘুরে আসার পরের দিনে তারা খুব সিরিয়াস হয়ে যেত। কেন সিরিয়াস হইতো? কারণ তারা এই যে ঢাকা ভার্সিটি মাঠে হাঁটছে, রাস্তাঘাটে হাঁটছে, আশেপাশে পরিবেশ দেখছে বড় ভাইরা এদিকে গান বাজাচ্ছে, কেউ এইদিকে তোমার হাঁটাহাঁটি করতেছে, এই যে তারা এই জিনিসগুলো, বাস্তব জিনিসগুলো যারা দেখে আসতেছে না, এই দেখে আসার কারণে তারা বেশি অনুপ্রেরণা পেত। এবং পরের দিনে দেখলাম যে তারা পুরোপুরি তারা পড়ালেখা চেঞ্জ। আমি বললাম যে কী ভাবে আজকে তো সিরিয়াস কেন, আজকে তো আসা কথা 4টায়, তোমরা দেখে 2:45 চলে আসছো। বলছে যে না ভাইয়া আমাদের একটু বেশি করে পড়তে হবে। আমি তো আমাদের কেন, কাহিনী বলো খুলে। বলে ভাইয়া কালকে তো আপনি ঢাকা ইউনিভার্সিটি আমাদের পাঠিয়ে দিচ্ছেন, যাই তো ভাইয়া আমাদের এখন ঢাকা ইউনিভার্সিটি ছাড়া মানে আর কিছুই ভালো লাগতেছে না, মনে হচ্ছে সারাদিন আমি এখানে শুয়ে থাকি, পড়ে থাকি, যা খুঁজি তাই করবো, দরকার আমি বাদাম বিক্রি করবো, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। ঠিক আমার স্বপ্নটা এরকম দাঁড়িয়েছে। তো এই জন্য আমি সবসময় বলি যে তোমার স্বপ্ন যেখানে হোক না কেন, তুমি একটু হলেও তুমি তোমার স্বপ্নের প্রাঙ্গণে একটু হেঁটে আসো। এতে তোমার যে পড়ালেখার যে একটা মানে তোমার যে একটা টার্গেট বা তোমার যে একটা স্বপ্ন, এটা তোমার পূরণের পথে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করবে। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে স্টুডেন্টকে তার আশেপাশে কোনো একটা ইউনিভার্সিটি পাঠানোর জন্য। তুমি ভাই আমি তো কুমিল্লাতে পড়ি, ভাই আমার তো ভাই এখানে ঢাকা ভার্সিটি নেই, তুমি ভাই কুমিল্লা ইউনিভার্সিটি যাও না ভাইয়া, তুমি আমার পাশে নোয়াখালী, তুমি ভাই তোমার নস্টুতে যাও, তোমার পাশে রাজশাহী, তুমি রাজশাহী ইউনিভার্সিটি তুমি হাঁটাহাঁটি করো, দেখবে একটা ফিল পাবে, সেটা তুমি ঢাকা ইউনিভার্সিটি মনে করে তুমি ফিল নিতে থাকো এবং তোমার পড়ালেখার গতি তুমি বাড়িয়ে দাও। তো যাই হোক, আমি আশা করি তোমাকে এই জিনিসটা বুঝতে পারছি যে তোমার স্বপ্ন যেখানে, সেখানে তুমি একটু খরচ করে হলেও বা ওই পরিবেশটা বোঝার জন্য হলেও তুমি বাস্তবতার মুখোমুখি হবে। তুমি দেখবে যে তোমার পড়ালেখার কি বলবো আগ্রহ বলো বা অনুপ্রেরণা বলো অনেক অনেক বেড়ে যাবো। যদি বেড়ে না যায় এই যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি যাতায়াত যে তোমার খরচটা আছে না, এ তোমার কাব্য ভাই তোমাকে দিয়ে দেবে। যদি তুমি ইন্সপায়ার বা অনুপ্রেরণা না পাও, আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। এবং তোমার সময় তো ফেরত দিতে পারবো না, কিন্তু তোমাকে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। এটা একদম বাস্তব। তোমরা এই জিনিসটা একটু করে দেখবা যে তোমার চান্স পাওয়ার প্রবণতা সবচেয়ে বেশি বেড়ে গেছে। একজন লিখছে আমি মৌলভীবাজার থেকে, তোমার আশেপাশে যে ভার্সিটি আছে সেখানে যাও। হ্যাঁ, আরেকটা শুনে, আজকে আমরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি গিয়েছিলাম এবং ঢাকা ইউনিভার্সিটি গিয়ে আমার এই জিনিসটার কথা মনে পড়ছিল। এবং হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার পর আমার কেন জানি মনে হলো যে এখানে একটা ভিডিও বানাবো তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। তো আমি ইয়াসিনকে সাথে ফোন করে যে ইয়াসিন আমি তো ঢাকা ইউনিভার্সিটি আসছি, তুই বাকি সব কিছু নিয়ে চলে আয়। ইয়াসিন তারপর ড্রোন থেকে শুরু করে সব কিছু ইয়াসিন খুব দ্রুত শনি আঁকড়া থেকে নিয়ে চলে আসছে। এবং আমরা তৎক্ষণাৎ সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আমরা একটা ভিডিও শুট করছি, এটা আমাদের পেজের মধ্যে দেওয়া আছে, তোমরা সেখানে দেখতে পাওয়া যায়। ঢাকা ইউনিভার্সিটি জাস্ট আমরা কার্জন হলটাকে আমরা এখানে ফুটায় তুলছি। আর আরও কিন্তু অনেক অনেক কিছু আছে এখানে ঢাকা ভার্সিটিতে। তো তুমি কিন্তু ঢাকা ভার্সিটি গিয়ে দেখতে পারো যে আর কি কি আছে। তো আমি বলবো যে তুমি যে কোনো একটা ভার্সিটিতে গিয়ে তুমি তোমার পড়ালেখার গতিটাকে আরও বাড়িয়ে তোলো। শুধু এটা অ্যাডমিশন শিক্ষার্থী না, তুমি যদি কলেজের হয়ে থাকো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তুমি এখন থেকে এই কাজটা করতে পারো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলবো তোমার পড়ালেখার গতি সবার থেকে আগে যাবে। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু যেখানে ছিলাম বিকাশ নাম্বারটা নিয়ে নেয়। আচ্ছা, তুমি বিকাশ নাম্বারটা দিয়ে দাও, সমস্যা নাই, বিকাশ নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, একজন লিখেছে আম্মু বলছে চান্স পেলে নিয়ে যাবে।
আচ্ছা, টাঙ্গাইলে ওখানে যেন একটা কি আছে, কোন ভার্সিটি? মাওলানা ভাসানী আছে, ওখানে মাওলানা ভাসানী ঘুরে আসো, অনেক ভালো। গুড। এমডি ইয়াসিন ভাইয়া পিছনে কথা না বলে প্লিজ প্লিজ সামনে এসে কথা বলেন। আচ্ছা, তুই কি কিছু ফিজিক্সে বলবি? বললে বল। এই যে মার্কার আছে, আরে নিয়ে, আমার গলা শুকিয়ে গেছে, আমি পানি খেয়ে আসি। না ভাবছিলাম কি ভাইয়াকে দিয়ে এক্সপেরিমেন্ট করবো। আচ্ছা, কেউ আবার ভাইয়ের গুজবে বিশ্বাস করো না যে ইয়াসিন ভাই বারবার ড্রেস পাল্টায়, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে যে এটা চেঞ্জ করে আসতে বাধ্য হয়েছি, কারণ ওইটা আসলে উদ্ভাসের টি শার্ট ছিল। তো আমি ঢোকার সাথে সাথে কাবু ভাই বকা দিচ্ছেন যে কেন তুই উদ্ভাসে মার্কেটিং করবি, বাট আই লাভ উদ্ভাস, কারণ আমরা উই আর দ্য প্রোডাক্ট অফ উদ্ভাস, এটা বলতেই হবে। আচ্ছা, যাই হোক, এটা বলছি এই কারণে যে উদ্ভাসে কিন্তু আমি, কাব্য ভাইয়া, এআর ভাইয়া, শুভ ভাইয়া 4-5 বছর পড়িয়েছি, আর সেই অভিজ্ঞতাকে সঞ্চয় করেই কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি। সো আমি যেটা পড়াতাম আর কি সেইটাই তো গায়েব হয়ে গেল। কাব্য ভাইয়াকে আর কি নিয়ে একটা এক্সপেরিমেন্ট করতাম। তবে অনেকের প্রশ্নও থাকতে পারে যে ভাই আপনি বারবার ক্লাসে ইন্টারাপ্ট করছেন, এটা কেন করছেন? এর কারণটা হচ্ছে ভাইয়ারা জাস্ট একটা ব্যাপারই, সেটা হচ্ছে যে আমরা চাই অন্য কোনো প্ল্যাটফর্মের মতো না, আমরা আমাদের নিজস্ব স্বকীয়তা থেকে তোমাদেরকে ধরে রাখতে চাই। আমার মনে হয় না অন্য কোনো প্ল্যাটফর্ম 1 ঘন্টা 15 মিনিট পরেও 750 স্টুডেন্ট এভাবে ধরে রাখতে পারে। আমার সামনে যদি এই 750 স্টুডেন্ট বসাই, তাহলে উদ্ভাসের 2টা ব্রাঞ্চ ফুলফিল হয়ে যাবে। প্রতিটা ব্রাঞ্চে মনে করো 10টা করে ক্লাসরুম, মানে 20টা ক্লাসরুম একদম ফুলফিল হয়ে যাবে। যে 20টা ক্লাসরুম আমার 20 দুগুণে 40 ঘন্টা লাগতো ক্লাস নিতে, সেখানে কিন্তু টানা মানে জাস্ট এখানে পড়াচ্ছি। আর অনলাইনে ধরে রাখাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। আর তোমাদেরকে যতটুকু সময় আমরা ধরে রাখতে পারবো, এটা কিন্তু আমাদের কোনো লাভ নাই। ফেসবুক কিন্তু আমাদেরকে 4 আনাও দিয়ে যাচ্ছে না, এটা লাভ তোমাদের। কারণ আমরা চাই তোমরা অ্যাডমিশনে খুব বেশি ভালো করো। আমাদের বন্দি পাঠশালায় যারা আমাদের রেগুলার অডিয়েন্স, তারা যেন ঢাকা ভার্সিটি সহ দেশের সেরা পাবলিক ভার্সিটিতে একটি সিট নিয়ে নিতে পারো, এটা হচ্ছে আমাদের চাওয়া। আর এটাই আমাদের প্রাপ্তি হবে যখন তোমরা এই কাজটা করতে পারবা। কারণ দীর্ঘ 1 বছর সময় তোমাদেরকে আমরা দিয়ে আসছি এই প্রাপ্তিটার জন্যই। আর এই প্রাপ্তিটার জন্যই চাচ্ছি তোমরা আসো। এই যে আমি আসার সাথে সাথে দেখলাম 700 থেকে 763 জন হয়ে গেছো, থ্যাংক ইউ সো মাচ। বাট এই কনসিস্টেন্সিটা থাকতে হবে, আমাদের শেখার প্রবণতা থাকতে হবে। আচ্ছা, অনেকেই চিন্তা করছে কাবু ভাই থেকে ইয়াসিন ভাই হইলো কেন, এই কারণে হয়তো ইয়া করতেছো। আচ্ছা, যাই হোক। আর ভাই আপনি ইন্টারাপ্ট করলে ভালো লাগে, আমি বুঝি যে তোমাদের ভালো লাগে। আর এই ভালো লাগানোর জন্যই, ভালো লাগলে আসলে পড়াশোনার মনোযোগ বেড়ে যায়। একটা ঘটনা বলি, এক টিচার এসে আমাদেরকে মানে হচ্ছে ভার্সিটিতে, টিচারটা হচ্ছে পিএইচডি করা, খুবই ভালো পড়াতেন, খুবই ভালো, নাম নিব না, স্যারটা এখন আছেন। উনি আমাদের লাঞ্চের পর ক্লাস নিতে আসতেন। তো লাঞ্চের পর উনি ক্লাস নিতে আসতেন, মানে এমনভাবে পড়াতেন, মানে অনর্গল কথা বলতেন, পড়াতেন। আর মনে কর টিচারটা খুবই ভালো পড়াতেন, আর আমরা এইভাবে ঝিমাইতাম। আমার মনে হতো কি উনি লাঞ্চের পর এসে আমাদেরকে অ্যাসপিরিন মারতেন। অ্যাসপিরিন তো মনে করো ঘুম আসে, উনি কথা বলতো, মনে হতো ওনার মুখ থেকে অ্যাসপিরিন নির্গত হচ্ছে, আর আমরা ঝিমাতে পুরো ক্লাস শেষ হয়ে যেত। বাট দিন শেষে কিন্তু উনি ক্লাস সবসময় ভালো নিতেন, বাট আমাদের ঘুম চলে আসতো একটা না, মানে 30 মিনিট 40 মিনিট মনোযোগ থাকার পরই ঘুমটা চলে আসতো। তখন আমার মনে হতো যে আমি যদি ওনার জায়গায় থাকতাম আসলে আমি কি করতাম। অ্যাজ এ টিচার আমার উদ্দেশ্যটা হচ্ছে শেখানো, এই শেখানোটা আমি যেভাবে পারি শিখাতাম। সো আমি ওনার জায়গায় থাকলে হয়তো বা 50 মিনিট পর একটা গান গাইতাম, অথবা একটা জোক বলতাম। হ্যাঁ, আমি বলতে পারো যে ভাইয়া আপনি কি জোকার? হ্যাঁ, আমি এক জোকারই বলতে পারো। আমি যদি শিখানোর তাগিদে তোমাদেরকে ওই রকম ক্যাটাগরিতে যেতে হয়, ওইভাবে তোমাদেরকে উৎফুল্ল রাখতে হয়, আমি সেটাই করব। আমার মূল টার্গেট তোমাকে শেখানো, এটা যেভাবেই হোক, এইভাবে হোক সোজা রাস্তায়, না হয় এই যেভাবে ঘুরিয়ে হোক, তোমাকে আমার শেখানোর দরকার। স্যার সেই শেখানোতে তোমাকে অ্যাট্রাকটিভ রাখতে সারাক্ষণ আমি সেটাই করতাম। এই জন্য আর কি মাঝে মাঝে আসি, যেন তোমরা আর কি অলওয়েজ উৎফুল্ল থাকো। আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছো, কাব্য ভাইয়াও আছে। তো শুভ ভাই পিছন থেকে বারবার ডিস্টার্ব করতেছে, মানে এত দামরা একটা লোক,
হাফ প্যান্ট পরে বসে দাঁড়া বলে কি আমি ট্রাউজার পরে আসছি, যদিও কাব্য ভাইয়া পরে আছেন হচ্ছে আর একটু বাজে ধরনের একটা জিনিস। যাই হোক, তবে সবচেয়ে বাজে ধরনের জিনিস পরে আছে আমাদের শুভ ভাইয়া, দেখাইতে পারলে ভালো হইতো, বাট শুভ ভাই বারবার আমার ট্রাউজার দেখাইতে বলতেছে। যাই হোক, আর এয়ার ভাই লুঙ্গি পরে ক্লাস নাই, সেদিন লুঙ্গি পরে নিচ্ছিলেন। আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছে। শুভ ভাই প্লিজ এদিকে আসেন, আপনাকে সবাই ডাকছে। প্লিজ কাম হিয়ার, কাম টু দ্য স্টেজ, প্লিজ নো প্রবলেম, ইটস ওকে, কাম হিয়ার। সবাই আপনাকে ডাকছে। আচ্ছা, নো আপনাকে দিয়ে আমি একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট করবো, নো প্রবলেম প্লিজ। আচ্ছা, সবাই এক্সপেরিমেন্টটা দেখার জন্য প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা, আমি এখন বিভব শক্তি এবং গতি শক্তির একটা উদাহরণ দিব শুভ ভাইয়াকে নিয়ে। আচ্ছা, না, আচ্ছা, এটা দিয়ে তো বিভব শক্তি গতি শক্তি উদাহরণ দেওয়া যায় না। আচ্ছা, যাই হোক না, লম্বা টম্বার মাপুব না। সো এই যে শুভ ভাইয়া যে আছেন, শুভ ভাইয়া চেয়ারের উপরে দাঁড়াইছেন কেন? আচ্ছা, শুভ ভাইয়াকে দিয়ে আমি গতিশক্তি ও বিভব শক্তির একটা এক্সাম্পল দিব। আচ্ছা, যাই হোক, সোজা হয়ে বসে দাঁড়ান। আচ্ছা, বিভব শক্তি কি তোমাদের মনে আছে? আমরা যদি কোনো একটা বস্তুকে এইচ উচ্চতা উঠাই, ওই বস্তুর মধ্যে mgh পরিমাণ শক্তি সঞ্চিত হবে, তাই না? আর বস্তুটাকে যদি ওই এইচ উচ্চতা থেকে ছেড়ে দেই, এই সমস্ত শক্তিটাই গতি শক্তিতে রূপান্তর হবে। সো আমরা ধরে নেই এই এম ভরের বস্তুটা হচ্ছে আমাদের শুভ ভাই। এবার এই শুভ ভাইকে আমি এইচ উচ্চতায় উঠাবো, তাহলে তার মধ্যে যে শক্তির সঞ্চিত হবে সেটা কি শক্তি? বিভব শক্তি mgh। তারপর তাকে যদি আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর মধ্যে ছেড়ে দেই, ওই শক্তিটাই গতি শক্তিতে রূপান্তর হবে এবং এই ফ্লোরে ভি বেগে আঘাত করবে, হাফ mv স্কয়ার শক্তিতে রূপান্তর হয়ে। সো এই ফ্লোরে যদি ভি বেগে আঘাত করে শুভ ভাইয়ের পিছন সাইড, তাহলে এই ফ্লোর ভেঙে চুরমার হয়ে যাবে। চলো দেখি করা যায় কিনা। রেডি শুভ ভাই? প্লিজ আসেন, একটু হেল্প করেন। আচ্ছা, উঠেন। আচ্ছা, আমি শুভ ভাইকে কোলে নিতে চাচ্ছি, বাট নেওয়া যাচ্ছে না, মানে শুভ ভাই আসতে চাচ্ছে না এখান থেকে। আমি তো না বোর্ডে হবে না, সরাসরি আসেন। আচ্ছা, ওকে, শুভ ভাইকে আমি তুলতে চাচ্ছি, বাট শুভ ভাই উঠতে চাচ্ছে না। ওজন বেশি থাকলে তো আমার সমস্যা নেই, আসেন। আচ্ছা, তার মানে তোমাদেরকে আমি এক্সাম্পলটা দেখাতে পারলাম না, বাট এখান থেকে তোমরা একটা জিনিস বুঝে নাও যে আমি কিন্তু ভাইয়া ট্যাপা নই। কেন ট্যাপা নই? কারণ ট্যাপা হলে তো শুভ ভাইকে তুলতে পারতাম না। আমার শরীরে যথেষ্ট পরিমাণ এনার্জি আছে এবং আমি যথেষ্ট পরিমাণ ফিট, দ্যাটস ওয়াই আমি শুভ ভাইয়াকে তোলার মতো সাহস অর্জন করেছি। একটা হাতি, মানে একটা প্রাপ্তবয়স্ক হাতিকে তোলার মতো সাহস অর্জন করেছি। আসেন। আচ্ছা, যাই হোক, তার মানে সবাই প্রমাণ পেয়ে গেলে ইয়াসিন ভাইয়া ইজ নট ট্যাপা এন্ড কাব্য ভাইয়া, এয়ার ভাইয়া, তারা শুধু আমার নামে দুর্নাম করেছে। একই সাথে তোমরা বিভব শক্তি গতি শক্তি থিওরিটাও বুঝে ফেললা। পোলাপান তোমরা খুবই ফাজিল আছো, মানে ভিউ দেখলাম 720 হয়ে গেছে 783। সবাই শুভ ভাইকে দেখতে আসছে। আচ্ছা, যাই হোক, এবার আচ্ছা, টেপা হচ্ছে আসলে কাব্য ভাইয়ার এক টিচারের নাম। ঠাকুরগাঁও কলেজ থেকে পড়ছে, তো এখানে একটা টিচার আছে। ঠাকুরগাঁও কলেজ না, কি জানি কলেজ, ও আচ্ছা, ঠাকুরগাঁও জিলা স্কুলের এক টিচারের নাম টেপা। একটা মজার ঘটনা শেয়ার করে, যেহেতু আসছি, গতকাল রাত 1টার দিকে আমরা রাস্তায় ক্রিকেট খেলতে গেছি। হ্যাঁ, তো রাস্তায় আর কি, আচ্ছা না আমরা সবাই ভালো খেলেছি। তো রাস্তায় ক্রিকেট খেলতে গেছি তখন পুলিশের গাড়ি আসতেছে। সো আমি পুলিশের গাড়ি দেখে আমি আর কাবু ভাই বাইকে উঠে গেছি, উঠে বাইক নিয়ে টান দিছি, একটু দূরে পলাইছি। এখন শুভ ভাই আর এয়ার ভাই বাইকে উঠে আর স্টার্ট দিতে পারতেছে না, কারণ বাইকের একটা টাচ লক আছে, ওইটা আবার কাবু ভাইয়ের কাছে ছিল। সো চাবি ঘুরে আর স্টার্ট হচ্ছে না বাইক। ওদিকে পুলিশ নেমে একটা চিকন ব্যাট এনে এয়ার ভাইয়াকে নামিয়ে তার পশ্চাৎ দেশে ধাম দুইটা আঘাত করলো। শুভ ভাই বলতেছে আমি বন্দি পাঠশালা, শোনার আগেই, মানে কথাটা আসার আগেই শুভ ভাইয়ারে দিল ধাম। তো আমরা দূর থেকে দেখতেছি যে ভাইয়ারা এমন করতেছে, মানে হাত দুটো পিছনে নিয়ে খুব আর কি ব্যথা প্রশমনের চেষ্টা করছিল। সো তোমরা যদি ওইখানে যদি, মানে যারা মেরেছেন পুলিশ আঙ্কেলরা, তার মধ্যে যদি কেউ যদি তোমাদের বাবা বা তোমাদের পরিচিত বা আঙ্কেল হয়ে থাকে, তাদেরকে বলবা যে এরপর মারার আগে দেখতে হবে যে তারা আসলে শুভ ভাই নাকি এয়ার ভাই। হ্যাঁ, আমরা যদিও পালিয়েছিলাম, তারপর আমরা জানি, আমরা কনফিডেন্ট ছিলাম যে আমাদের দেখলে পুলিশ মারতো না, যেহেতু এয়ার ভাই শুভ ভাইকে দেখছে, চিনতে পারে নাই, এই কারণে দিয়ে দিচ্ছে।
মানে খুবই বাজে অবস্থা। এই জন্য আজকে সাধলাম যে চলেন ভাই আজকেও ক্রিকেট খেলতে যাই, বাট হয়ে যাচ্ছে না, কালকের ব্যথা আজও যায়নি। কামো ভাই দেন, না 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 কামো ভাই, না না না, ও কিছু বলে দিলে আপনি বিশ্বাস করবেন। আচ্ছা শুভ ভাই যা কিছুই বলুক এগুলো বিশ্বাস করা যাবে না। হ্যাঁ বুঝলাম না, রহমান কই? রহমান আসতেছে না রহমান কেন? ভাইয়া ব্যথায় কাতরাচ্ছে এখনো বাসায় বসে, আচ্ছা, ব্যথায় কাতরাচ্ছে। রহমান ভাইয়ের জন্য আমি আজকে একটা মলম এনে দিছিলাম বিকালবেলা। যে কথাগুলো বলবো এখন একেবারে বুলেটের মতো সত্য, ঠিক আছে? না না না, কামো ভাই ক্লাসে আসেন, ক্লাসে চলে আসেন। সত্যি না। আচ্ছা সো আমরাও সবাই অনেক হাসলাম। তো শুভ ভাইয়ের জন্য সবাই দোয়া করো, শুভ ভাই একটু স্ট্রং দেখে, শুভ ভাইয়ের ব্যথা এখন চলে গেছে। এয়ার ভাই কাইত হয়ে শুয়ে আছে উল্টো হয়ে, মলম দেওয়া হয়েছে আর কি। বসেন, ঠিক আছে, বসেন, চলো। না না না, শেষ চলেন। আচ্ছা, আমাদের অনেক স্টুডেন্ট চলে আসতেছে, কিন্তু আমাদের ইয়াসিন ভাইয়া চলে যাচ্ছে। তো আমরা আবারও ম্যাথের মধ্যে চলে আসি। আর শুভ, তুই ইয়াসিনের কাছে যা আপাতত, আমি এখানে পড়াই। ইয়াসিন আমার ফোনটা দিয়ে যা, আমার ফোনের মধ্যে পিডিএফ আছে। ওকে, তো এই যে আচ্ছা, তো আমরা এখন আর সময় নষ্ট করবো না। আমরা আমাদের পরবর্তী যে টাইপটা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যপদ সংক্রান্ত। আমরা এখন আমাদের পরবর্তী টাইপে চলে যাব। আর এই টাইপটা কিন্তু ভাইয়ারা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু আসলে অনেক 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 ম্যাথ এসেছে। চলো আমরা চলে আসি হচ্ছে মধ্যপদ সংক্রান্ত নিয়ে। মধ্যপদ সংক্রান্ত, তো এখানে আমি সাধারণত দুটা লাইন লিখে দিই সবসময় ক্লাসের মধ্যে, কারণ এই দুটা লাইন তুমি যদি জেনে যাও তাহলে কিন্তু তুমি অনেক ম্যাথ করে ফেলতে পারবে। চলো আমরা সেই দুটা লাইন একটু দেখে ফেলি। এই দুটো লাইন মানে কিন্তু ভাইয়ারা এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এত এর বিস্তৃতিতে ওকে, লাইন দুটো খুবই ইম্পর্টেন্ট। n ইকুয়াল টু জোড় হলে পদ সংখ্যা, মানে প্রতিটা শব্দ এখানে ইম্পর্টেন্ট। পদ সংখ্যা বিজোড় আর মধ্যপদ একটি। আর সেই একটা মধ্যপদ বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে পরে লিখে দিব। এবার আসি 2 নাম্বার, n ইকুয়াল টু বিজোড়। আচ্ছা ইয়া দেখা যাচ্ছে না, একটু ঠিক করে দিচ্ছি। n ইকুয়াল টু বিজোড় হলে পদ সংখ্যা হবে জোড়, আর পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে কয়টি? 2টি। ওকে, তো এখন আমাদের এই যে একটা মধ্যপদ আছে, সেই একটা মধ্যপদ আমরা কিভাবে বের করব, তার ফর্মুলাটা কি? তার ফর্মুলাটা হচ্ছে n/2 প্লাস হচ্ছে 1। আর এই যে দুইটা মধ্যপদ আছে তার ফর্মুলা বের করার সূত্র কি? তার ফর্মুলা বের করা হচ্ছে n+1/2, আরেকটা হচ্ছে n+1/2 প্লাস হচ্ছে 1। ওকে, এই দুটো হলো সূত্র। ভাইয়া কিছুই বুঝি নাই, কারণ আমি তোমাকে এখনো ঠিক মতন বুঝাইনি যে তুমি বুঝবা। জিনিসটা একটু ভালো মতন বুঝে নাও। আমাকে মাঝে মধ্যে বলবে যে এই যে মধ্যপদটা আছে সেই মধ্যপদটা সহগ বের করো, এই যে মধ্যপদটা আছে মধ্যপদটা সহগের মান বের করো, মানে এরকম অনেক অনেক কিছু বলতে পারে। তো যাই বলুক না কেন আমরা কিন্তু অবশ্যই পারবো। এখন তুমি জিনিসটা একটু ভালো মতো বুঝে নাও। আমি তোমাকে বললাম যে ভাই একটা কাজ করো তো, কি ভাইয়া, যে a প্লাস বি এই যে হোল স্কোয়ার আছে এটাকে বিস্তৃতি করো। তুমি তো বলো ভাই এটা কোনো ব্যাপারই না, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা বলবো ভাই এটা তো কোনো ব্যাপারই না। এবার দেখো ভাইয়ারা মেন জিনিসটা, এই যে আমি প্রথমে একটা লিখছিলাম যে n ইকুয়াল টু জোড় হলে পদ সংখ্যা বিজোড় মধ্যপদ একটি, ভাই মাথাতে ঢুকে নাই, এখন ঢুকাবা। বলতো ভাইরা এখানে এই যে n, এটা কিন্তু n, আমি কিন্তু বারবার বলছি n এর মান কত ভাই? n এর মান 2 বলবা না, বলবে n এর মান জোড়। n এর মান কি ভাই? n এর মান হলো জোড়। গুড, তাহলে দেখো n ইকুয়াল টু জোড় হলে এরপর তোমাকে বলো এখানে কয়টা পদ আছে। এবার তুমি বলো ভাই এখানে 1টা 2টা 3টা, ভাই পদ তো 3টা। তার মানে ভাইয়া n এর মান 2 হলে পদ তো হচ্ছে 3টা। এভাবে বলা যাবে না, কিভাবে বলতে হবে ভাই? n এর মান 2 মানে হচ্ছে জোড়, n এর মান জোড় হলে পদ সংখ্যা হচ্ছে বিজোড়। কেন? কারণ 3টা পদ সংখ্যা আছে, নর্মালি বলো পদ সংখ্যা হচ্ছে বিজোড়। আর পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ হবে একটি। কেন ভাই? দেখো তো এই যে মাঝে যে থাকবে সে কি শুধুমাত্র কি মধ্যপদ না? তুমি একটু চিন্তা করো তো, 1 2 3 4 5 6 7, এখানে কয়টা পদ তোমার মধ্যপদ হয়ে কাজ করতেছে? এখানে ভাই একটাই পদ, সেটা কে বলতো? সেটা হচ্ছে 4। তার মানে দেখো
সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মাঝখানে কিন্তু একজনে থাকে। তোমরা যদি 5 জন হাঁটো তাহলে দেখবা যে যে 3 নাম্বার পজিশনে আছে সে হলো মিডিল, আবার তোমরা যদি 3 জন দাঁড়াও যে মাঝে থাকবে সে কিন্তু কি বলতো মিডিল হয়ে দাঁড়াচ্ছে। ওকে, তারপরে আমরা জিনিসটা বুঝতে পারছি ভাইয়া যে জোর হলে মধ্যপদ একটি। অনেকে ভাই মাথা মধ্য এন এর মান জোর হলে কেমনে মধ্যপদ একটা হয়, কারণ ভাই মনে রাখতে হবে যে এন এর মান জোর হলে পদ সংখ্যা তো বিজোড় হয়ে যাচ্ছে, পদ সংখ্যা বিজোড়, আর পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ একটি। আর সেই মধ্যপদ একটা বের করার নিয়ম কি বলতো n/2 + 1। ওকে, এবার চলে আসো যে তুমি পরেরটাতে। এবার আমি তোমাকে বললাম যে ভাই একটা কাজ করো তো, কি কাজ ভাইয়া, যে a + b হোল কিউব, এটা সূত্র বলো। তাহলে ভাই a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b³ এই যে ভাই সূত্র, সবাই বলে খুব খুশি যে ভাই সূত্র পাচ্ছি। এবার আসো যে এই লাইনটার ব্যাখ্যা আমরা এখান থেকে জেনে যাই। তুমি বলতো ভাইয়া যে এখানে পাওয়ারটা এটা জোড় না বিজোড়, তাহলে এটা 3 ভাই 3 কি ভাই 3 বিজোড়। এবার বলতো ভাই এখানে কয়টা পদ আছে, তুমি বলো ভাই এখানে 1 2 3 4 এখানে 4টা পদ আছে। তার মানে জিনিসটাকে এভাবে বলবা, এন এর মান যদি বিজোড় হয় তাহলে পদ সংখ্যা হচ্ছে জোড়, কারণ এখানে 4টা পদ আছে। শুধু এটা 3 এর ক্ষেত্রে, 5 এর ক্ষেত্রে, 7 এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম হবে। তার মানে এন এর মান বিজোড় হলে পদ সংখ্যা হয়ে যাবে জোড়, আর পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ হবে দুটি। কারণ অনেকে আবার বলে আরে ভাই এখানে তো এন এর মান বিজোড়, এখানে পদ সংখ্যা কেমনে দুটা হয়, ভাই ওটা দেখবা না, দেখবা হচ্ছে মানে তোমার মধ্যপদ দুইটা। এখানে কথা হচ্ছে তোমার পদ সংখ্যা কি জোড় না বিজোড়, ভাই পদ সংখ্যা জোড় তার মানে মধ্যপদ দুইটা, পদ সংখ্যা বিজোড় তার মানে মধ্যপদ একটা। এন এর যে মানটা আছে এটার উপর কিন্তু নির্ভর করতেছে না তোমার 1 না 2, তুমি এটা গজামিল লাগে যাবে তোমার কিন্তু এটা। ওকে, দেখো এই দেখো মিডিলে 2টা পদ আছে, তার মানে এই যে 2টা পদ এটা আমরা বের করব কোন ফর্মুলা দিয়ে, এই যে চোখ বন্ধ করে বলবা, দিয়ে বলবা যে n + 1/2 n + 1/2 + 1 এই সূত্র দিয়ে। তার মানে আমরা কিন্তু ভাইয়ারা এখন যদি তোমাকে কখনো বলা হয় যে a + b তারপর হচ্ছে তোমার আর কত 55 না দিয়ে 56 বললাম, দিয়ে বললাম যে এটার মধ্যপদ কততম পদটা হচ্ছে মধ্যপদ, কততম পদ কয় নাম্বারের পদটা হচ্ছে মধ্যপদ। তাই তুমি বলবা যে ভাইয়া n এর মান কত 56, তার মানে 56/2 প্লাস হচ্ছে কত 1। তার মানে আমরা এখান থেকে বললাম যে 8 × 2 = 16 29 নাম্বার পদটা যে সে হচ্ছে কি বলতো মধ্যপদ। তার মানে আমরা কিন্তু এখন নর্মালি বলে দিতে পারবো ভাইয়া যে মধ্যপদটা কিভাবে বের করা যায়। আর আমাদের এমসিকিউর জন্য তারা কিন্তু সবসময়ের জন্য এই পাওয়ারটা কিন্তু জোর দিয়ে দেয় যেন আমাদের মধ্যপদ একটা বের করতে হয়, কারণ এমসিকিউর মধ্যে যদি আমার 2টা মধ্যপদ বের করতে হয় তাহলে খুব ঝামেলাই হবে। এই জন্য সারা চেষ্টা করে যে পাওয়ারটা জোর দিয়ে মধ্যপদ যেন একটা হয় সেটা। আমরা মধ্যপদটা বের করলাম, 29 নম্বর পদটা হচ্ছে মধ্যপদ পদ, এখান থেকে ভাইয়া তার সহগটা কীভাবে বের করবো, তার সহগটা বের করার জন্য কোনো ব্যাপারই না তার সহগটা বের করা, সেটা আমরা এখনই দেখবো। ওকে, সময় নিব না, আমি এখন আমাদের পরবর্তী এক্সাম্পলে চলে যাব। এটার মধ্যে সেই এক্সাম্পলটা খুবই একটা মজার এক্সাম্পল, কারণ এটা বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আসা একটা এক্সাম্পল। এটা আমার পছন্দের একটা এক্সাম্পল, সেটা হচ্ছে a/x প্লাস হচ্ছে x/a তার হচ্ছে 10 এত এর বিস্তৃতিতে মধ্যপদটির মান কত, মধ্যপদটির মান কত। তো ঠান্ডা মাথায় বুঝবা, আবার বলছি ঠান্ডা মাথায়, প্রথমেই তোমার আর এর মান দরকার সহগ বের করার জন্য বা মান বের করার জন্য, সহগ বা মান বের করার জন্য কার মান দরকার, ভাই আর এর মান দরকার। তাহলে আসো আর এর মানটা বের করি। ভাই আর এর মানটা কীভাবে বের করবো, আর এর মানটা তো বের করতে পারবো না, খুবই সহজ আর এর মানটা বের করা। যখন তোমাকে একটু মধ্যপদ সংক্রান্ত দিবে তখন আর এর মানটা বের করা পানির মতো সহজ। কিভাবে দেখো, প্রথমে তুমি দেখো তোমার পাওয়ারটা কি জোর না বিজোড়, ভাই পাওয়ারটা জোর। পাওয়ার যদি জোর হয় তাহলে মধ্যপদ কয়টা, ভাই মধ্যপদ একটা। পাওয়ার জোর হলে মধ্যপদ একটা। ওকে, তাহলে সেই একটা মধ্যপদ কেমনে বের করব, সে একটা মধ্যপদ কেমনে বের করব সেটা হচ্ছে ভাইয়া n/2 + 1, যেটা আপনি একটু আগে এখানে লিখছিলেন যে n/2 + 1। গুড, তাহলে এখানে ষষ্ঠ পদটা হচ্ছে কি বলতো মধ্যপদ, কত নম্বর পদটা মধ্যপদ, ষষ্ঠ পদ। ওকে, এবার তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করতো, যখন আমি আগের টাইপে ছিলাম তখন আমি তোমাকে একটা কথা বলছিলাম না যে ভাইয়া এই যে তুমি আর এর মানটা তুমি 6 বের করতেছো, তাহলে এখান থেকে বলবা যে এটা হলো সপ্তম পদ। এই কথাটা কি মনে পড়ে যে আমি তোমাকে এর আগে বলছিলাম যে ভাই আর এর মান যত হবে তার সাথে 1 যোগ করে বলবে এটা এততম পদ। বলে হ্যাঁ ভাই, যে মনে পড়ছে। গুড, তার মানে আর এর মানের সাথে 1 যোগ করলে তুমি পদ পেয়ে যাচ্ছ। তার মানে যদি কখনো তোমাকে বলা হয় যে এটা হচ্ছে অষ্টম পদ, তাহলে এখান থেকে আর এর মানটা কত, তুমি যদি বোকা না হও তাহলে অ্যান্সার দিতে পারবে। কেন, কারণ দেখো আর এর মান যা ছিল পদ কিন্তু একটা বেড়ে গেছে, তার মানে এখানে তো অষ্টম পদ, তাহলে আর এর মানটা কত হয় বলতে পারে, চোখ বন্ধ করবে আর এর মানটা হচ্ছে 7। কেন, কারণটা হচ্ছে যে আমার
পদের থেকে আর এর মানটা 1 কমে যাবে। গুড, তাহলে আমার এখানে মধ্যপদ যদি ষষ্ঠ, তাহলে আমি চোখ বন্ধ করে বলবো এখানে আর এর মান হচ্ছে কত 5। আশা করি জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো যে আর এর মানটা কেন 5। আর এর মানটা যদি তুমি পেয়ে যাও, তাহলে এখন তুমি চোখ বন্ধ করে তুমি এখন অ্যান্সারটা বের করে ফেলো। কিভাবে অ্যান্সারটা বের করে ফেলবো, মানটা বা সহগটা দেখো। তোমাকে বলছিলাম যে এই দুটা পদ চোখ বন্ধ করে আজীবনের জন্য লিখে ফেলবে। নিয়ম হচ্ছে একটাই। এখন বলো, এই যে আর এর মান পেয়ে গেছো, ওই এই যে আর এর মান পেয়ে গেছো 5, এটা কোথায় বসাবা, এখানে নাকি এখানে? বলছিলাম না ভাই, যে কোন জায়গায় বসালেই চলবে। ওকে, এখানেও 5, এখানেও 5। কেন ভাই 5? কারণ 5 আর 5 যোগ করলে কত হয়? 10 হয়। গুড, এবার তুমি কি বলবা? 10CR মানে NCR যে কোনো একটা মান বসাও 5। এবার দেখো মজার ব্যাপারটা, এটা কেন পরীক্ষাতে আসে, কারণ এটা কাটাকাটি যায়। দেখো A/X আর X/A পাওয়ারটা সেম, তার মানে এখান থেকে অ্যান্সার হচ্ছে কি বলতো 10C5। এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। তো আমি আশা রাখতে পারি যে এরকম মধ্যপদ সংক্রান্ত যদি কোনো অঙ্ক তোমাকে দেয়, প্রথমে আগে আর এর মানটা বের করবা, আর প্রথমে আগে তুমি কততম পদ সেটা বের করবা মধ্যপদটা, আর সেখান থেকে 1 কমিয়ে দিয়ে আর এর মানটা বের করে ফেলবে। আর আর এর মানটা বের হয়ে গেলে চোখ বন্ধ করে যে বলছিলাম যে দুইটা পদকে গুণ আকারে লিখতে হবে, তারপর ব্লা 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 এইভাবে করতে হবে। সো আমি আশা রাখতে পারি যে তোমরা সকলে টাইপটা খুবই সুন্দর করে বুঝতে পেরেছো। ক্লাসে অনেক 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 স্টুডেন্ট চলে গিয়েছে, আমার নিজেরও ক্ষুধা লেগেছে। ঝড়? হ্যাঁ, বিভিন্ন এলাকায় ঝড় হচ্ছে। আমরা মাত্র জানতে পারলাম যে বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে, ঝড় হচ্ছে অনেক। আমাদের ঢাকাতেও ঝড় আসবে। ইয়াসিন, তুই যদি মজা নিস তাহলে কিন্তু ভাইরাল হয়ে যাবে, কিন্তু একদম ভাইরাল করে দিব। ঠিক আছে, এই যে ঠিক আছে, সমস্যা নেই। ভাই না, আমি এরপর ক্লাসে পরিপাটি হয়ে আসবো। ওকে, তো যাই হোক, বিভিন্ন এলাকায় যেহেতু ঝড় হচ্ছে, তার মানে আমরা আমাদের ঝড়ের কবলে, এই অসীম সংক্রান্ত যে টাইপটা আছে, এটা ঝড়ের কবলে পড়ে এটাও মুছে গেল। তো যাই হোক, এটা মুছে যাওয়া মানে যে কাব্য ভাইয়া ফাঁকিবাজি করেছে এমনটি কিন্তু নয়। এই টাইপটা সহ আমি কিন্তু সবগুলো করাবো। আর আরেকটা আমি তোমাদের কথা দিয়েছিলাম যে তোমরা যারা ক্লাসে শেষ পর্যন্ত থাকবে, আমি তোমাদের প্রত্যেককে এটার পিডিএফটা দিয়ে দিব। তো যেহেতু ঝড়ের কারণে অনেকে চলে গেছে, এই জন্য আমাকে একটু স্যাক্রিফাইস করতে হবে। আর আমি চেষ্টা করব যে, ইয়াসিন খুব মজা পাচ্ছে যে কমেন্টগুলো পড়ে, আমি চেষ্টা করব যে তোমাদের প্রত্যেককেই এইটা তোমার পিডিএফ আকারে দিয়ে দেওয়ার জন্য। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে যে এটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার জন্য। তাহলে আমি আমাদের পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেগুলো কিন্তু আমি তোমাদের পিডিএফগুলো দিয়ে দিব। আমার কাছে পিডিএফগুলো আসলে আমি সংরক্ষণে রেখেছি, আমি এগুলো সাধারণত পাবলিশ করতেছি না। পাবলিশ না করার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলোকে কপি করে এগুলো তোমার 20 টাকা 25 টাকা 30 টাকা দিয়ে বিক্রি করতেছে। তোমার আব্দুর রহমান ভাইয়ের জৈব যোগের যে সূচিপত্র সেটা পর্যন্ত বিক্রি করা শুরু করছে। তো এই জন্য আমার আসলে ভয় লাগে যে আমি স্টুডেন্টদের জন্য এটা ফ্রিতে সার্ভিস দিব, দেখা যাবে যে অনেক প্ল্যাটফর্ম স্টুডেন্ট আছে তারা আমাদের প্ল্যাটফর্মে যুক্ত নাই, তারা এটাকে একদম সরল মনে বিশ্বাস করে এটাকে কিনা শুরু করে দিছে। এই জন্য আমি আমার নোটগুলো দেখা যাচ্ছে যে আমি একদমই সহজে পাবলিশ করি না। আমার কিন্তু প্রতিটারই হ্যান্ড নোট আছে, প্রতিটারই হ্যান্ড নোট করা আছে বন্দি পাঠশালা অফিসিয়ালভাবে। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু ম্যাথের হ্যান্ড নোট করা আছে। আমি মাঝে মধ্যে 2-1টা দিয়ে তোমাদেরকে বলি যে হ্যাঁ যে দেখো আমাদের হ্যান্ড নোট আছে। তো যাই হোক, আমি তোমাদের হ্যান্ড নোটগুলো দিব, কিন্তু আগে আমরা এতটুকু শিওর হয়ে নেবো যে কেউ যেন আমাদের এগুলো কপি না করে। আর বিভিন্ন প্ল্যাটফর্ম যদি এগুলো তোমার ইউজ করে, তোমরা যেন সেখানে বলে দাও যে এটা হ্যাঁ এটা বন্দি পাঠশালার, এটা আপনারা বিক্রি করবেন না বা এরকম কিছু। তাহলে আমি আমার এই যে নোটগুলো আছে, আমার এই যে অফিসিয়াল নোটগুলো আছে, এগুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আদারওয়াইজ কিন্তু শেয়ার করবো না, আমার খুব ভয় লাগে। আজকে ক্লাসটি হচ্ছে বন্দি পাঠশালা পরিবারের হোম স্টুডিও হতে। আমি জানি না যেটা কোম হোম, যেখানে শুভ ভাই হাফ প্যান্ট পরে থাকে, এটা আবার কিসের বাসা, এটা সে হল বানাই ফেলছে। আচ্ছা যাই হোক, একজন লিখেছে মেল নেবেন না ভাইয়া, তোমরা তোমাদের মেলগুলো দিয়ে রাখতে পারো, বাট আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেককে দিয়ে দেওয়ার জন্য। ওই শুনে আচ্ছা ক্যারাম বোর্ড দেখাইছে, আমাদের নতুন ক্যারাম বোর্ড। তো আমাদের স্টুডিও কমপ্লিট হলে আমাদের পুরো স্টুডিওর সাথে তোমাদের সাথে আমরা শেয়ার করব, কারণ আমাদের পুরো স্টুডিও কমপ্লিট হতে আর বেশি দিন বাকি থাকবে না। আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি, এই জন্য আমাদের সব কিছু অগোছালো হয়ে আছে, শুধুমাত্র আমরা ক্লাসটা নিতে পারি। ওকে, তো যাই হোক, আমি তোমাদের প্রত্যেককে আমাদের এই তোমার দ্বিপদী বিস্তৃতির যে আমাদের পিডিএফটা আছে, আমি এটা খুব সুন্দর করে তোমাদেরকে দিয়ে দেবো A to Z। আর তোমরা এটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবে এবং সবাইকে জানিয়ে দেবে যে এটা বন্দি পাঠশালার অফিসিয়াল নোট। হ্যাঁ, এটা নাকি শুভ ভাইয়ের হোম সবাই বলতেছে। হ্যাঁ, এটা নাকি শুভ ভাইয়ার হোম সবাই বলতেছে। আচ্ছা যাই হোক, এটা তোমাদের শুভ ভাইয়ের হোম হোক আর যারই হোক না কেন, আমরা এখানে থাকি।
যাই হোক, তোমাদের সাথে আজকে ক্লাস নিয়ে আমার খুবই খুবই ভালো লেগেছে। আর আমি একটা বলেছিলাম যে আমি অনেক ফাঁকিবাজি করতেছি, আমি যেন ফাঁকিবাজি না করি, এই জন্য তোমরা আমাকে খুব প্রেশার দিবা যে ভাই আপনি ক্লাস নিচ্ছেন না কেন, ক্লাস নিচ্ছেন না কেন, এত ফাঁকিবাজি হচ্ছেন কিভাবে, এটা আমাকে বলবা বেশি করে যেন আমি তোমাদের ক্লাস নিতে আসি। তো আশা করা যায় যে আজকের ক্লাস থেকে তোমরা দ্বিপদী বিস্তৃত অনেক কিছু শিখেছো, এবং আমার এই নোটটি কিন্তু দেখা যায় যে বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু এখনও তাদের স্টুডেন্টদেরকে পড়ায় যে এরকম নোট। আর আমার আসলে এই নোটটা অনেক 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 একটা মজার নোট, আমি এটা নিজে থেকে তৈরি করছি। তো আশা রাখা যায় যে তোমাদের অনেক অনেক বেশি উপকার হবে। আর তোমরা কিন্তু জানো যে আমাদের বন্দি পাঠশালার মেডিকেল পরবর্তী স্টুডেন্টের জন্য অনেক অনেক পরিশ্রম করে যাচ্ছে। যেমন আমরা ঢাকা ভার্সিটিতে গিয়ে আমরা তোমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ভিডিও বানিয়েছি, এছাড়া আমরা অন্যান্য ভার্সিটিতে গিয়ে কিন্তু ভিডিও বানাবো তোমাদের যাতে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তোমাদের যাতে পড়ালেখার প্রতি আকর্ষণ তৈরি করার জন্য, তোমরা যেন বেশি করে পড়াশোনা করো, তোমরা যেন বুঝতে পারো আসলে ভার্সিটি লাইফটা হচ্ছে অনেক এনজয় করার মতো একটা লাইফ। ভার্সিটির লাইফটা আসলে মানে পাবলিক ভার্সিটির লাইফ বলতে টোটালি একটা ভিন্ন জগৎকে বোঝা, যেখান থেকে তুমি অনেক অনেক কিছু শিখতে পারবে, তুমি তোমার জীবনে ক্যারিয়ার করতে পারবে। আমি এটা বলছি না তুমি প্রাইভেটে পড়লে তুমি ক্যারিয়ার করতে পারবে না, আমি তোমাকে এটা বলছি না, তোমাকে বলছি তুমি পাবলিক ভার্সিটি, কারণ তুমি আগে তোমার মাথায় কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু পাবলিক ভার্সিটির কথা কিন্তু গেঁথে আসছে, আর পাবলিক ভার্সিটির কথা কিন্তু তোমার মাথার মধ্যে সবার আগে চলে আসে। এই জন্য আমি পাবলিক ভার্সিটি নিয়ে বেশি কথাবার্তা বলে থাকি। বাট তুমি তোমার লাইফ যেখান থেকে খুশি তুমি সেখান থেকে ক্যারিয়ার করে তুলতে পারো, তবে আমাদের টার্গেট থাকবে সবসময় বেশি জিনিস করা, সবসময় বেশি কিছু নিয়ে ট্রাই করা, যেহেতু সময় আছে সুযোগ আছে। সবসময় যেন বেশি পরিমাণে তুমি চাবা, কম চাওয়া যাবে না। যেমন আমি ইয়াসিনের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি। তোমার এখানে তোমার যখন ইয়াসিন ভাই যখন ক্যামেরাটা ঘুরিয়েছে তোমরা কিন্তু হয়তো একটা ফ্রিজ দেখতে পেয়েছো, তো ফ্রিজটা কিন্তু আসলে আব্দুর রহমানের। তো ইয়াসিন আব্দুর রহমানকে আগে বলছে যে ভাই আপনার ফ্রিজটা আমি ব্যবহার করবো শুধুমাত্র পানি খাওয়ার জন্য, এর থেকে আমি কিন্তু অন্য কোনো কাজে আর ব্যবহার করবো না, জাস্ট পানি খাবো। তো পরে যখন আমি ইয়াসিনকে বললাম যে আসলে দেখ যখন তুই কারোর কাছে কিছু চাবি তখন অবশ্যই বেশি করে চাবি, মানে বেশি আশা থাকবে। কারণ তুই যখন পানির বোতলে যখন তুই কোক খাইতে যাবি, আব্দুর রহমান কিন্তু বলবে যে তোমার সাথে কিন্তু কথা ছিল শুধু পানি খাওয়া, তুমি আজকে কোক খাচ্ছ, দুদিন পর তুই এখান থেকে ভাত বের করবি, অন্য কিছু বের করবি, তখন কিন্তু আব্দুর রহমান তোকে কথা শোনাতে পারে যে তোমার সাথে কথা ছিল শুধুমাত্র কিন্তু পানি খাওয়া নিয়ে, তুমি কিন্তু এখন আরো বেশি করে নিচ্ছ। তো আমি কিন্তু ওই জন্য ওকে বলছি এই জন্য সবসময় বেশি করে চাবি, বেশি করে একটা জিনিস নিয়ে রাখবি, বা বেশি করে একটা জিনিস আবদার করে রাখতে হবে, যেন কম ইউজ করলো যেন মানে আর কি মানে খাওয়ার কথা শুনতে গিয়ে শুভ আবার খাওয়া শুরু করছে। তো যাই হোক, তা আমি চাবো যে তোমরা অলওয়েজ তোমাদের আশাটাকে অনেক বড় করে রাখবে। আমাকে দেখে নেবা আমি কথা বলতেছি ভাই, এই জন্য আমি চাবো যে তোমাদের আশাটা অনেক বড় হবে। তোমার আশা যদি ছোট হয় তাহলে তুমি কিন্তু বড় জিনিসের দিকে যাবে না। ঠিক ইয়াসিনের মতো, যে ইয়াসিন আগে বলছে আমি শুধু পানি খাবো অন্য কিছু খাবো না, অথচ সে কিন্তু আজকে দেখা যাচ্ছে বিস্কুট রাখছে তোমার ফ্রিজের ভেতরে, ঠিক আছে। তো যাই হোক, এই জন্য আমি বলবো তোমাদের আশা সবসময় বড় রাখবা, বড় আশা বড় স্বপ্ন রাখবা, সেখান থেকে যেন একটু ছোট হলেও তোমার জন্য পূরণ হয়। তুমি আগে থেকে তোমার যদি স্বপ্ন তুমি রাখো যে আমি ন্যাশনালে পড়বো, তাহলে তুমি ন্যাশনালও চান্স পাবে না। তো এই জন্য তোমার স্বপ্ন থাকবে হচ্ছে বড় কোনো ইউনিভার্সিটিতে, যেন তুমি তার থেকে একটু কম হলে একটা ইউনিভার্সিটি তুমি যেন চান্স পেয়ে থাকো। এই জন্য স্বপ্ন রাখতে হবে বড়, আর তোমার এই বড় স্বপ্ন পূরণের জন্য আমরা সবসময় তোমার সাথে আছি। আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে সরাসরি আমি বলতে চাচ্ছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে কোর্সটা আছে সেখানে পুরোপুরি আমার, তোমার ইয়াসিন ভাই আর তোমাদের আব্দুর রহমান ভাইয়া, আমাদের টোটালি 3 জনের কোর্স। আর আমরা কিন্তু কখনো বলি না যে হ্যাঁ তুমি বন্দি পাঠশালায় এই কোর্সে ভর্তি হবে, আমার ছবি ব্যবহার করে আমি কিন্তু অন্য কাউকে এখানে ক্লাস নেওয়া হয় না, আমার ছবি ইউজ করা হয়েছে, তার মানে এখানে পুরো ক্লাসটাই হচ্ছে আমার, আমি এখানে অন্য কাউকে নিয়ে আসে ক্লাস নেওয়াবো না। তোমাদের মধ্যে অনেকের ভয় থাকে যে কাব্য ভাইয়ের ছবি দেখি, কাব্য ভাই তো অনেক ভালো পড়ায়, কিন্তু ভাই ক্লাস নিতে যায় যদি কেমন অন্য ভাই ক্লাস নিচ্ছে তখন কি হবে ভাই? এরকম বন্দি পাঠশালার লাইফে বা বন্দি পাঠশালার জীবনে কখনো এইসব কাজকর্ম করে না, কারণ আমরা আসলে কখনো কোনো টিচারকে ভাড়া করে নিয়ে আসি না। যারা এখানে আসে সবাই ভালোবেসে আসে, যারা এখানে আসে সবাই এখানে থাকবে, এখানে থাকার বদ্ধ পরিকল্পনা নিয়ে আমাদের সকল ইনস্ট্রাক্টররা এখানে এসেছে। এখান থেকে তারা কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়েও তারা ভাড়া কাটবে না, বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের গ্রুপে আমরা কারণ কোনো টিচারকে দিয়ে ভাড়া কাটাবো না। আমরা আমাদের মতো করে থাকবো। বন্দি পাঠশালা হচ্ছে স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যার ছবি দেখবে তারই ক্লাস পাবে, যার ছবি দেখবে না তার ক্লাস জীবনে পাবে না। সো আমার প্ল্যাটফর্মে আসে তুমি যদি কোনো বস পাবলিকের নাম দিয়ে বলো যে এই ভাইয়ের ক্লাস চাই, এটা জীবনও সম্ভব না। আমার প্ল্যাটফর্মে বলতে হবে যে এই ভাইয়ের ক্লাস চাই, এই ভাইয়ের ক্লাসে পাবে, কারণ আমরা আসলে সবসময় জন্য স্বতন্ত্র হিসেবে কাজ করি। সো আশা রাখা যায় যে বন্দি পাঠশালা তোমাদের সাথে থাকবে সবসময়ের জন্য। আর আমি যেহেতু কথা দিয়েছি যে পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দিব। তোমরা যারা মেল করেছো তোমাদের মেলে চলে যাবে, আর যারা তোমরা ঝড়ের কবলে পড়ে চলে গিয়েছো তাদের জন্য আমি সুখবর নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ক্লাসগুলোতে তোমরা অবশ্যই বন্দি পাঠশালার সাথে থাকবে, আর আমাদের এই প্রোগ্রামগুলো অলওয়েজ চলতে থাকবে। আর বেশি কিছু বলবো না, আমি রাতে খাবার এখনো খাই নাই, ইয়াসিন আর শুভ এখনো খেয়ে ফেলেছে অনেক কিছুই, আমি এখনো কিছু খাওয়া দাওয়া করি নাই। শনিবার কিন্তু আইতাছি। আরেকটা কথা যে আগামীকাল কিন্তু একটা স্পেশাল একটা সেশন আছে,
তোমার আব্দুর রহমান ভাইয়া, তোমার মিম আপু আর তোমার লিমন ভাইয়া, তারা খুব নতুন নতুন স্টুডিও বলবো না, কারণ স্টুডিও এখনো কাজ চলতেছে। তোমাদের এই 3 ভাইয়া 3 আপু, মানে আপু এবং ভাইয়ারা মিলে তোমার ভাইয়া এবং আপুরা মিলে, ভাইয়ারা এবং আপু মিলে কালকে একটা সেশন করতেছে। আর সেশনের টাইম হচ্ছে বিকাল 4টায়। সো যদিও টাইমটা একটু তোমার অড টাইম, বাট আমি চাবো যে তোমরা সকল স্টুডেন্ট এখানে থাকবে, কারণ আমরা এখানে ইংলিশ নিয়ে অনেক কথাবার্তা বলবো। তোমার মিম আপু, তোমার লিমন ভাই অনেক কথাবার্তা বলবে। আর মাঝখানে তোমাদের শুভ ভাইয়া বসে কি করবে, হোস্ট করবে। আর এয়ার ভাইয়ের জন্য যে স্পেশাল নরম চেয়ার অর্ডার দিচ্ছেন বসার জন্য বলেন 5,000 টাকা। আচ্ছা, তোমার কালকে তোমার ইয়ারকে কালকে লাইভে আসতে পারবে সেশনে? ও তো সমস্যা। আচ্ছা যাই হোক, তোমার ইয়ার ভাই যদি আসতেও পারে আবার না আসতে পারে, কারণ তার জন্য স্পেশাল চেয়ার অর্ডার দেওয়া হয়েছে, লাল কালার একটা চেয়ার, যেন বুঝতে পারে। কালকে একটা নতুন একটা চেয়ার দেখবে অবশ্যই, নরম চেয়ার। তো যাই হোক, এয়ার যদি না আসতে পারে তাহলে আসলে তার সমস্যার কারণে আসতেছে না, এটা বলে দিলাম। সেখানে ইয়াসিন চলে আসবে। আর ইয়াসিনের যদি না শুভতে আসার সম্ভাবনা নাই। যাই হোক, তোমার ইয়াসিন ভাই অথবা তোমার ইয়ার ভাই আসবে। তো কালকে অবশ্যই বিকাল 4টার দিকে তোমরা ফ্রেন্ডরা মিলে সবাই চলে আসবে। ইংলিশ নিয়ে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আর তোমার ইয়ার ভাইয়া, তোমার লিমন ভাইয়া এবং তোমার মিম আপু একসাথে লাইভে আসবে। এটা এই প্রথম লাইভে আসতেছে, যেহেতু প্রথম লাইভে আসতেছে সবাই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর পিডিএফটা পেয়ে যাবে আজকে 1টা 2টার মধ্যে। ওকে ইয়াসিন, তুমি এখন পিছন দিকে